আসসালামু আলাইকুম এভরিওয়ান। যথারীতি আমাদের লাইভ সেশনের আজকের পর্যায়ে আমরা কথা বলবো ব্রুনাই দারুস সালামের সরকারি স্কলারশিপ নিয়ে। আর স্কলারশিপের বিস্তারিত আমরা কভার করব। আমাদের সাথে স্কলারশিপের বিস্তারিত কভার করার জন্য আমাদের সাথে আছেন মাহাদি হাসান। উনি হচ্ছে ব্রুনাই দারুস সালাম থেকে এমফিল কমপ্লিট করেছেন। উনি ঢাকা ইউনিভার্সিটির একজন গ্রাজুয়েট এবং এখন বর্তমানে ঢাকা আসসালামু আলাইকুম এভরিওয়ান। বিশ্ববিদ্যালয়ের আহ, আরবিক ডিপার্টমেন্টের একজন লেকচার হিসেবে কর্মরত আছেন। তো আজকে হচ্ছে আমরা বিস্তারিত জানবো মাহাদি হাসানের কাছ থেকে যে এই স্কলারশিপের লাইক কি কি কভার করে এবং রিকোয়ারমেন্ট কি কিভাবে যেতে হবে, যেটা অনেকে আগ্রহ দেখিয়েছেন যে স্কলারশিপ যেতে চান। তো সেক্ষেত্রে স্কলারশিপ কভার করা। তো মেহাদি ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। আচ্ছা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? জি, আমিও ভালো আছি। তো শুরুতে আপনাকে ধন্যবাদ জানাই আপনার ব্যস্ত সময়ের মধ্যেও এই স্কলারশিপ নিয়ে একটু সময় দেওয়ার জন্য আমাদেরকে। তো আমি এই ছোট করে একটু বলেছি দর্শকদের উদ্দেশ্যে আপনার পরিচয়। আপনি যদি একটু ব্রিফলি আপনার পরিচয় একটু বলতেন, যদি আরো কিছু জানার থাকে। আমি খুব সংক্ষেপে পরিচয় বলছি। সেটি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসার আগে আমার একটি প্রতিষ্ঠানেই পড়ালেখা, সেটি আমার গ্রামের বাড়িতে। আমার গ্রাম হচ্ছে চাঁদপুর জেলাধীন ফরিদগঞ্জ উপজেলার মানরী গ্রাম, মানরী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসা। এটি আমার দাদার প্রতিষ্ঠিত মাদ্রাসা। 1920 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়েরও এক বছর আগে প্রতিষ্ঠিত হয়েছিল। তো 1920-তে আমাদের যে মাদ্রাসা প্রতিষ্ঠা হয়েছিল, আমার দাদা প্রতিষ্ঠিত করেছেন। দাদা সেখানটাতে আমার পড়ালেখা দাখিল আলিম। আলিম পরীক্ষার পর আমি সরাসরি ঢাকা ইউনিভার্সিটিতে এসেছিলাম। ঢাকা ইউনিভার্সিটিতে অ্যারাবিক ডিপার্টমেন্ট থেকে 2009-10 সেশনে অনার্স এবং মাস্টার্স শেষ করার পর 2015 সালে ব্রুনাই গভর্নমেন্ট স্কলারশিপস 2015 অ্যান্ড 16 যে একাডেমিক সেশনটা ছিল, সেখানেই আমি ব্রুনাই গভর্নমেন্ট স্কলারশিপটা পাই এবং গভর্নমেন্ট স্কলারশিপ নিয়ে আমি ব্রুনাইতে চলে যাই। সেখানে আমি মাস্টার্স বাই রিসার্চ, সেখানে তাদের দুটো টাইপসের মাস্টার্স রয়েছে। একটি হচ্ছে মাস্টার্স বাই কোর্স ওয়ার্ক অ্যান্ড ডিজার্টেশন, আর একটা হচ্ছে মাস্টার্স বাই রিসার্চ। মাস্টার্স বাই রিসার্চ সেটি সম্পন্ন করে দেশে আসার পর ঢাকা ইউনিভার্সিটি 2018 সালে সেপ্টেম্বর মাসে আমি ইন্টারভিউ ফেস করি এবং ফাইনালি ঢাকা ইউনিভার্সিটিতে জয়েন করার জন্য সিলেক্টেড হই। সেপ্টেম্বরে জয়েন করি 2018 সেপ্টেম্বরে। সেই থেকে নিয়ে এখন পর্যন্ত এই 1-1.5 বছর সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে রয়েছি আমার প্রিয় শিক্ষার্থীদের সাথে এবং আমার শিক্ষক বৃন্দের সাথে। আচ্ছা, ধন্যবাদ। আশা করছি আপনার ব্রুনাই দারুস সালাম স্কলারশিপে যাওয়ার পর থেকে ফেরা পর্যন্ত আপনার অনেক অভিজ্ঞতা লাইক হয়েছে ওখানে, এবং আজকে হচ্ছে আপনি যারা আগ্রহী তাদের সাথে হচ্ছে অভিজ্ঞতাগুলো শেয়ার করবেন, যাতে অনেক মানুষজন আগ্রহী হয়। তো ভাইয়া, যদি আমরা ইনশাআল্লাহ। সরাসরি আপনার স্কলারশিপের আলোচনায় চলে আসি, তার আগে হচ্ছে আসলে ব্রুনাই হয়তো বা খুব পরিচিত কোনো কান্ট্রি না, মানে অনেক বেশি জানাশোনা। যেমন আমি হয়তো বা ব্রুনাই চিনি লাস্ট কয়েক বছর। তো আমাদেরকে যারা দেখছেন, যেহেতু আমরা ওই দেশের স্কলারশিপ নিয়ে আলোচনা করছি, সরকারি স্কলারশিপ নিয়ে, শুধু যদি একটু ভাইয়া ব্রুনাই সম্পর্কে একটু ছোট করে বলেন। ব্রুনাই সম্পর্কে আমি একটু যদি বলি, হ্যাঁ খুব সংক্ষেপে, এটা ভালো বলেছেন। অনেকেই আসলে ব্রুনাই সম্পর্কে জানতে চেয়েছেন যে ব্রুনাই আসলে দেশটি কোথায়। এটি দক্ষিণ পূর্ব এশিয়ার একটি দেশ, সাউথ ইস্ট এশিয়ার আসিয়ানের একটি দেশ, বিশেষ করে আসিয়ানে খুবই প্রভাবশালী একটি দেশ। সুলতানদের শাসনাধীন বা সালতানাত রয়েছে যেখানে। এটি মালয়েশিয়ার সাথে একটি সড়ক বর্ডার রয়েছে ব্রুনাইয়ের। আর তিন পাশেই দক্ষিণ চীন সাগর। ব্রুনাইয়ের তিন পাশে দক্ষিণ চীন সাগর, এক পাশে মালয়েশিয়ার দুটো স্টেট, সাবা এবং সারাওয়াক। এই দুটো স্টেটের সাথে একটা সড়ক বর্ডার রয়েছে। সিঙ্গাপুর এবং মালয়েশিয়া থেকে আমার যতটুকু ধারণা যে সমান দূরত্বে, কারণ আমি যখন ব্রুনাইতে যেতাম বাংলাদেশ থেকে সিঙ্গাপুর এয়ারলাইন্সে বা মালয়েশিয়ান এয়ারলাইন্সে, সিঙ্গাপুর এয়ারলাইন্সেও সিঙ্গাপুর থেকে ব্রুনাই যেতে 1 ঘন্টা 40 মিনিট মতো লাগতো। মালয়েশিয়ান এয়ারলাইন্সও মালয়েশিয়া থেকে কুয়ালালামপুর থেকে ব্রুনাই যেতে 1 ঘন্টা 40-50 মিনিট মতো লাগতো। তো আমার কাছে মনে হয়েছে ডিস্টেন্সটা প্রায় সেম দু দেশ থেকে। তো ব্রুনেইটা হচ্ছে, আমরা অনেকেই মালয়েশিয়াকে চিনবো, সিঙ্গাপুরকে চিনবো, সেজন্য আমি এটা এনেছি। সহজ হয়, সিঙ্গাপুর এবং মালয়েশিয়ার কাছের একটি দেশ এবং দক্ষিণ চীন সাগর দ্বারা বেষ্টিত একটি দ্বীপ রাষ্ট্র ব্রুনাই। এটির নাম হচ্ছে ব্রুনাই দারুসালাম এবং রাজধানী হচ্ছে বন্দর সেরি বেগাওয়ান, যেটি তাদের ভাষায় বন্দর সেরি বেগাওয়ান তারা লেখে। আমরা যদি বাংলায় বলি, শব্দটা হচ্ছে বন্দর শ্রী বেগাওয়ান বা শ্রী ভগবান এই টাইপের। তো সেই শব্দটা থেকেই বন্দর সেরি বেগাওয়ান তারা মালয় ভাষায় যেভাবে লেখে। সালতানাত বা সুলতান শাসিত একটি দেশ, সেখানে বর্তমান সুলতান হিসেবে রয়েছেন সুলতান হাসান আল বলকিয়া।
এবং আমার বেশ ভালো কিছু অভিজ্ঞতা রয়েছে সুলতানের সাথে দেখা করা, সুলতানের সাথে একসাথে নামাজ পড়া, সুলতানের সাথে একসাথে মানে বিভিন্ন প্রোগ্রামে অ্যাটেন্ড করা। বিশেষ করে সুলতানের যে প্যালেস, সেখানে বিভিন্ন সময়ে বিভিন্ন প্রোগ্রামে আমরা ভার্সিটি থেকে বিভিন্নভাবে ইনভাইটেড ছিলাম, আমন্ত্রিত ছিলাম, সেখানে অংশগ্রহণ করেছি। এগুলো বেশ মজার এবং আমার কাছে মনে হয়েছে সালতানাত হিসেবে ব্রুনাই বেশ ভালো একটি দেশ। তারপরে ঘোরার জন্য বা সবকিছু মিলিয়ে ছোট্ট দেশ কিন্তু অনেক সুন্দর। দেখ, আমরা হচ্ছে আপনার ওখানকার এক্সপিরিয়েন্স পরবর্তীতে শুনবো। তো শুরুতে আমরা যদি একটু স্কলারশিপ নিয়ে, যে স্কলারশিপ ব্রুনাই দারুস সালাম গভর্নমেন্ট অফার করছে এবং বাংলাদেশ থেকে প্রতি বছর যাচ্ছে, স্কলারশিপ নিয়ে যদি একটু একটু ব্রিফলি বা একটু বিস্তারিত যেভাবে হয় একটু বলেন যে এই স্কলারশিপ কখন অফার করে এবং এই স্কলারশিপের রিকোয়ারমেন্টস গুলো কি, আপনি একটা একটা করে জাস্ট একটু কভার করে যান। বা হচ্ছে কি কি প্রোগ্রাম অফার করে সেখানটায়, প্রথমে প্রোগ্রাম অফার, তারপরে রিকোয়ারমেন্টস, তারপরে অ্যাপ্লিকেশন প্রসিডিউর, তারপর হচ্ছে নেসেসারি ডকুমেন্টস, এবং হচ্ছে কি সিলেকশন প্রসিডিউর, ফাইনাল সিলেকশনটা কিভাবে হয় স্কলারশিপের জন্য। এই টোটাল কয়েকটা ক্যাটাগরিতে আমি এটাকে ক্যাটাগরাইজ করেছি, ভাবেই বর্ণনা করব। ফার্স্ট অফ অল, ব্রুনাইতে যে প্রোগ্রামগুলো স্কলারশিপ অফার করা হয় সেটি হচ্ছে, এবছরও আপনারা অনেকেই দেখবেন, অলরেডি আমি অ্যানাউন্সমেন্টটা আজকে নেটে দেখলাম, ব্রুনাই দারুস সালাম গভর্নমেন্ট স্কলারশিপ 2020 and 2021। তো স্কলারশিপ অ্যানাউন্সমেন্টটা সাধারণত বছরের শেষ দিকে আসে, যেটি হচ্ছে নভেম্বর ডিসেম্বরের দিকে। কখনো যেমন এবছর একটু দেরি হয়েছে, জানুয়ারি ফেব্রুয়ারির দিকে বোধহয় অ্যানাউন্সমেন্টটা এসেছে। তো এই যে স্কলারশিপ অ্যানাউন্সমেন্টটা আসে সেটি হচ্ছে নট অনলি ফর আসিয়ান কান্ট্রিজ, তারা ওখানে উল্লেখ করে দেয় নট লিমিটেড টু আসিয়ান কান্ট্রিজ অর ওয়াইসি। তারা বলে দেয় যে ওয়াইসি কান্ট্রিজ, কমনওয়েলথ কান্ট্রিজ, আসিয়ান কান্ট্রিজ উইল গেট প্রায়োরিটি, বাট স্টিল ইট ইজ নট লিমিটেড টু দিস কান্ট্রিজ। মানে এরপরেও ওপেন রাখে, আরও বাইরের যারা আসতে চায় তাদেরকেও তারা ওয়েলকাম করে। এটি হচ্ছে কান্ট্রি ভিত্তিক রেস্ট্রিকশন, সেটা মানে অলমোস্ট ওপেন ফর অল। তারপরে হচ্ছে যে প্রোগ্রাম, মানে যে ইউনিভার্সিটিগুলো স্কলারশিপ অফার করে, ব্রুনাই ছোট্ট দেশ এবং আমি যতটুকু বলবো যে ব্রুনাইয়ের পপুলেশন শুনলে আপনারা আরো বেশি অবাক হবেন। সেটি হচ্ছে, মানে আমি যত শেষ এসেছি ততক্ষণ পর্যন্ত জানতাম যে 4.5 লাখ মতো মানুষ ব্রুনাইতে রয়েছে, যেটি আমাদের এক জেলা উপজেলার মানুষের চেয়েও কম আর কি, অনেকটা বাংলাদেশে। তো সেখানটায় তার মধ্যে আবার 3 লাখ তাদের লোকাল সিটিজেন আর 1.5 লাখ মতো ফরেনার রয়েছে। তো এটা হচ্ছে ব্রুনাইয়ের পপুলেশন। তো এত ছোট্ট পপুলেশনের জন্য আসলে পাবলিক ইউনিভার্সিটি খুব বেশি প্রয়োজনও মনে হয় না। তাদের 4টা পাবলিক ইউনিভার্সিটি রয়েছে, যে 4টা পাবলিক ইউনিভার্সিটি স্কলারশিপ অফার করে। একটি হচ্ছে ইউবিডি, খুবই মানে আনন্দের এবং হচ্ছে মানে যেটাকে বলতে হবে যে খুব খুশির একটি সংবাদ, যে বছর কিউএস ওয়ার্ল্ড র্যাঙ্কিং ইউনিভার্সিটি র্যাঙ্কিংয়ে 248 হয়েছে, মানে র্যাঙ্ক করেছে ইউবিডি, মানে ব্রুনাই দারুস সালাম ইউনিভার্সিটি। তো এটি হচ্ছে প্রথম ইউনিভার্সিটি যারা স্কলারশিপ অফার করে ব্রুনাইতে, ইউনিভার্সিটি ব্রুনাই দারুস সালাম, তারা এইভাবে লেখে। সেটি জেনারেল ইউনিভার্সিটি, সেখানটায় জেনারেল সাবজেক্টসগুলো রয়েছে, সায়েন্স, বিজনেস এবং আর্টস, হিউম্যানিটিস, সোশ্যাল সায়েন্সের সবগুলো সাবজেক্ট রয়েছে। পাশাপাশি ইসলামিক সাবজেক্টগুলো রয়েছে, ইসলামিক হিস্ট্রি অ্যান্ড সিভিলাইজেশন, ইসলামিক স্টাডিজ, অ্যারাবিক, এগুলো এই সাবজেক্টগুলো রয়েছে। এটি হচ্ছে ইউনিভার্সিটি ব্রুনাই দারুস সালাম। তারপরে আরেকটি ইউনিভার্সিটি স্কলারশিপ অফার করে, সেটি হচ্ছে টোটালি ইসলামিক ইউনিভার্সিটি, এটার নাম হচ্ছে ইউনিসা, সুলতান শরীফ আলী ইসলামিক ইউনিভার্সিটি। তারা মালয় ভাষায় ইউনিসাটা কেন, মালয় ভাষায় এভাবে লেখে, ইউনিভার্সিটি ইসলাম সুলতান শরীফ আলী। সেজন্য এই মালয় ভাষার এটাকে শর্ট নেমে ফর্মে আনলে হচ্ছে ইউনিসা লিখে, সুলতান শরীফ যেখানটায় আমি পড়েছিলাম। তো এটা ইসলামিক ইউনিভার্সিটি এবং সেখানটায় ইসলামিক স্টাডিজ, ইসলামিক হিস্ট্রি, তারপর হচ্ছে শরিয়া, ফ্যাকাল্টি অফ শরিয়া, ফ্যাকাল্টি অফ উসুল উদ্দিন, যেখানটায় আকিদা এবং দাওয়া পড়ানো হয়। এভাবে পাশাপাশি ইসলামিক রিলিজিয়ানের বা ইসলামিক শরিয়ার যে সাবজেক্টগুলো সেগুলো রয়েছে, অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ রয়েছে, অ্যারাবিক লিটারেচারের ফ্যাকাল্টি রয়েছে। আমরা আবার সেখানটা একটা পার্থক্য দেখেছি, বাংলাদেশে আমরা যেমন ডিপার্টমেন্টগুলোকে ডিপার্টমেন্ট বলি, মানে তারা এটাকে হচ্ছে ডিপার্টমেন্ট না বলে এটাকে ফ্যাকাল্টি বলে। ফ্যাকাল্টির ভেতরে ডিপার্টমেন্ট, আমাদের যেমন অ্যারাবিক ডিপার্টমেন্ট, ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্ট, তারা এটাকে ফ্যাকাল্টি বলে, ফ্যাকাল্টি অফ শরিয়া, ফ্যাকাল্টি অফ ইসলামিক স্টাডিজ, ফ্যাকাল্টি অফ উসুলউদ্দিন, ফ্যাকাল্টি অফ অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ অ্যান্ড সিভিলাইজেশন, এরকম করে বলে। তো সেটা রয়েছে ইউনিসা, সেটা টোটালি ইসলামিক এবং সেখানে ইসলামিক ল ডিপার্টমেন্ট রয়েছে, ফ্যাকাল্টি রয়েছে, ইসলামিক ফাইন্যান্স ফ্যাকাল্টি রয়েছে, সবকিছুই ইসলামিক। এটা হচ্ছে টোটালি ইসলামিক ইউনিভার্সিটি। আরেকটি ইউনিভার্সিটি রয়েছে, সেটা একদমই সম্পূর্ণ টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি, ইউটিবি, মানে হচ্ছে ইউনিভার্সিটি ব্রুনাই টেকনোলজি বা ব্রুনাই টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি। সেখানটায় একদমই সব
টেকনোলজিক্যাল সাবজেক্টস পড়ানো হয়, সেখানেও আমাদের বাংলাদেশের বড় একটি কমিউনিটি রয়েছে, স্টুডেন্টস রয়েছে, টিচার্স রয়েছে। আমাদের প্রায় 10-15 জন মতো ফ্যাকাল্টি মেম্বার্স রয়েছে ইউটিবিতে, টেকনোলজিক্যাল ইউনিভার্সিটিতে, ইউবিডিতেও রয়েছে। আরেকটি হচ্ছে সম্প্রতি অ্যাড হয়েছে, আমাদের বছর ছিল না, সম্প্রতি অ্যাড হয়েছে পলিটেকনিক ইউনিভার্সিটি বা ব্রুনাই পলিটেকনিক, সেটিও স্কলারশিপ অফার করছে। এটি হচ্ছে এই 4টি প্রতিষ্ঠান, ইনস্টিটিউশন হচ্ছে স্কলারশিপ অফার করছে। আমি স্কলারশিপের জন্য আবেদন করার জন্য একটা ছোট্ট এইজ রিকোয়ারমেন্টস থাকে, সেটি আমরা সকলে জানি, তারপর আমি জাস্ট এটি একটা স্মরণ করিয়ে দেওয়া আর কি। সেটি হচ্ছে এইজ রিকোয়ারমেন্টসটা এমন থাকে, আন্ডার গ্রেডের জন্য 18 থেকে 25 বছর, আর পোস্ট গ্রেডের জন্য বিলো 35 যখন আবেদন করবে তখন থেকে। তো এই থাকে এইজ রিকোয়ারমেন্টসটা। আমি এবার স্কলারশিপের কিছু বেনিফিটস রয়েছে, বেনিফিটসটা শুরুতে বলে নেই আমরা, কারণ হচ্ছে আমরা আসলে সবকিছু শুরুতেই একটু লাভের হিসাবটা কষি আর কি, যে আমি কতটুকু বেনিফিটেড হব আমি যদি ব্রুনাই স্কলারশিপ পাই। তো সেজন্য আমি শুরুতে একটু বেনিফিটটা নিয়ে আলোচনা করি। ফার্স্ট অফ অল, একাডেমিক বেনিফিটস সেটি হচ্ছে you will get exemption from paying tuition fees. আপনার টিউশন ফি পে করতে হবে না, সেটা আপনি এক্সাম্পশন পাবেন। টিউশন ফি দিতে হবে না কোনো, একদমই টোটালি টিউশন ফি ওয়েভড হবে, কোনো টিউশন ফি দিতে হবে না কোনো সেমিস্টারের জন্য, কোনো রেজিস্ট্রেশনের জন্য, এক্সামিনেশন, কোনো কিছুর জন্যই, বা মানে অল টিউশন ফিজ উইল বি ওয়েভড। এটা হচ্ছে প্রথম একাডেমিক ফ্যাসিলিটি। পাশাপাশি আরও কিছু সুযোগ সুবিধা রয়েছে, যে কিছু ফিনান্সিয়াল সুযোগ সুবিধা রয়েছে, কিছু হচ্ছে অ্যাকোমোডেশন রিলেটেড, এগুলো সুযোগ সুবিধা রয়েছে। আমি ধারাবাহিকভাবে যদি বলি, আপনার ফিনান্সিয়াল যে সুযোগ সুবিধাটা দেওয়া হবে, প্রথমে হচ্ছে আপনাকে মান্থলি যে পার্সোনাল অ্যালাউন্সটা দেওয়া হবে, হাত খরচ, আমরা যেটাকে বাংলাদেশে হাত খরচ বলি, তো মান্থলি যে পার্সোনাল অ্যালাউন্সটা দেওয়া হবে এটা হচ্ছে 500 BND, ব্রুনাই ডলার। তো ব্রুনাই ডলারটা আসলে ইউএস ডলারের চেয়ে একটু কম। ব্রুনাই ডলারে বাংলাদেশি টাকায় 60 টাকা, মানে এটা 55 to 62 পর্যন্ত আপস অ্যান্ড ডাউনস হয়। তো 60 টাকা পর্যন্ত আমরা অন অ্যান অ্যাভারেজ ধরতে পারি, 60 টাকা হয় এটা ব্রুনাই ডলার। 500 BND হচ্ছে আপনার মান্থলি পার্সোনাল অ্যালাউন্স। তো এটা বাংলাদেশি টাকায় মোর অর লেস 40,000 টাকার মতো আসে, 60 টাকা করে 30,000 টাকার মতো আসে। তারপর আপনি মান্থলি ফুড অ্যালাউন্স আপনাকে দেওয়া হবে 150 BND, 150 ব্রুনাই ডলারের আপনাকে মান্থলি ফুড অ্যালাউন্স দেওয়া হয়, যেটা আসলে ফুড অ্যালাউন্স ওখানটায় এত টাকা খরচ $150, পাশাপাশি আপনার হাত খরচ $500, $650 আপনি মাসে এটা মান্থলি স্টাইপেন্ড হিসেবে পাবেন। আপনার অ্যাকোমোডেশন কস্ট নেই, রেসিডেন্সিয়াল হোস্টেলে থাকবেন, পাশাপাশি আপনার কোনো টিউশন ফি পে করতে হবে না। এরপরও আপনাকে এই 650 ব্রুনাই ডলার হাত খরচ বা আপনাকে মান্থলি স্টাইপেন্ড হিসেবে দেওয়া হবে। 1 বছরে একবার অ্যানুয়াল বুক অ্যালাউন্স হিসেবে আপনাকে 600 ব্রুনাই ডলার দেওয়া হবে। 2 বছরে 2বার এই ব্রুনাই ডলারটি দেওয়া হয়, প্রতি বছরে একবার করে। আপনি বাংলাদেশ থেকে যাওয়ার জন্য এবং কোর্সের কমপ্লিশন হওয়ার পর, কোর্স কমপ্লিট করার পর ব্রুনাই থেকে বাংলাদেশে আসার জন্য 2বার আপনাকে 2টো ইকোনমি ক্লাস এয়ার টিকিট দিবে, এবং সেটি আপনি যেই এয়ারলাইন্সে চান সেই এয়ারলাইন্সেই তারা আপনাকে দিতে চাইবে। সাধারণত বাংলাদেশ ব্রুনাই এই রুটে সিঙ্গাপুর এয়ারলাইন্সটাই সবচেয়ে ভালো সার্ভ করে। তো সেজন্য আমি যাওয়ার সময় সিঙ্গাপুর এয়ারলাইন্সেই গিয়েছিলাম, আসার সময়ও সিঙ্গাপুর এয়ারলাইন্সেরই টিকিট নিয়েছিলাম তাদের কাছ থেকে। মালয়েশিয়ান এয়ারলাইন্স রয়েছে, বাট আমার কাছে মালয়েশিয়ান এয়ারলাইন্সের এক্সপিরিয়েন্স খুবই বাইটার। তারপরে এয়ার এশিয়া রয়েছে, যেটি বাংলাদেশের একদমই লোকাল, আমরা অনেকেই জানি সেটি সম্পর্কে। তো সেজন্য এটিও তারা প্রোভাইড করবে, ইকোনমি ক্লাস এয়ার টিকিট প্রোভাইড করবে। পাশাপাশি আপনার ব্যাগেজ অ্যালাউন্স, আপনি যখন ব্রুনাইতে পড়া শেষ করবেন, দেখা যাবে যে তখন আপনার অনেক বই জমা হয়েছে, আপনার কাছে অনেক বই হয়েছে, আপনার হচ্ছে দেখা গেল যে তখন সে সময়টাতে আপনার কিছু জিনিসপত্র হয়েছে, বড় হয়েছে, সে সময় আপনার একটু সাপোর্ট দরকার। যেমন এয়ারলাইন্সে যখন আপনি ব্যাগেজ বুকিং দিবেন, সেক্ষেত্রে এয়ারলাইন্স আপনাকে একটা বেশি টাকা আপনার এটার উপর আপনাকে ধার্য করবে। তো সেই টাকাটা পে করা, এসব চিন্তা মাথায় রেখে ব্যাগেজ অ্যালাউন্স হিসেবে আপনি যখন ব্যাক করবেন ব্রুনাই থেকে বাংলাদেশে, তখন আপনাকে 500 ব্রুনাই ডলার ব্যাগেজ অ্যালাউন্স দেওয়া হবে। এর পাশাপাশি ইন্স্যুরেন্স কভার করবে, আপনি যে 2 বছর ব্রুনাইতে থাকবেন, 2 বছর, 3 বছর, 4 বছর, হেলথ ইন্স্যুরেন্সটা তারা কভার করবে। তো এটা হচ্ছে মোটামুটি আমাদের ব্রুনাই গভর্নমেন্ট স্কলারশিপের যে বেনিফিটস, সেগুলো আপনি একাডেমিক বেনিফিটস পাচ্ছেন, ফিনান্সিয়াল বেনিফিটস পাচ্ছেন, আপনি হচ্ছে এয়ার টিকিট, পাশাপাশি ব্যাগেজ অ্যালাউন্স, ইন্স্যুরেন্স এবং ফ্রি অ্যাকোমোডেশন অ্যাট রেসিডেন্সিয়াল হোস্টেল। এই সুযোগ সুবিধাগুলো ব্রুনাই সরকার আপনাকে দিচ্ছে, এবং তারা আপনাকে একটি কথাও বলে দিচ্ছে যে আপনার যতটুকু চাহিদা সবকিছু আমরা পূরণ করছি, আপনার কাছে শুধু আমাদের একটাই চাওয়া, আপনি পড়বেন এবং আমাদের বিশ্ববিদ্যালয়ের মান উন্নয়নে
বিশ্ববিদ্যালয়ের গবেষণার জায়গাতে অবদান রাখার জন্য আপনি নিজেকে বিলিয়ে দিবেন, আন্তরিকতার সাথে চেষ্টা করবেন এবং সময় দিবেন। আপনি শুধু এখানে পড়াশোনা করবেন, অন্য কিছু আপনাকে করতে হবে না, আপনার সব চাহিদা আমরা ফুলফিল করব, এতটুকুই চাওয়া থাকে। তো এটি হচ্ছে বেনিফিটস। আমি মোটামুটি বেনিফিটসটা বলে নিলাম, এই ব্রুনাই গভর্নমেন্ট স্কলারশিপের কি বেনিফিটস থাকে। এবার যদি একটু আমরা অ্যাপ্লিকেশন কখন করতে হবে, কিভাবে করতে হবে, অ্যাপ্লিকেশন প্রসিডিওরটা ইটস এ লং প্রসিডিওর, অনেক লম্বা সময় লেগে যায় যদি আগে থেকে আমরা প্রস্তুতি নিয়ে না রাখি। আমি অনেকেই আমার কাছ থেকে বিভিন্ন সময় সৌদি আরবের স্কলারশিপের ব্যাপারে, কাতারে, দুবাইতে, আরব দেশগুলোতে স্কলারশিপের ব্যাপারে জানতে চেয়েছেন, অনেকেই ব্রুনাই স্কলারশিপ সম্পর্কে জানতে চেয়েছেন, অনেকেই মালয়েশিয়ান গভর্নমেন্টের স্কলারশিপ সম্পর্কে জানতে চেয়েছেন, বা মানে আমাদের এই দিককার স্কলারশিপগুলোর সম্পর্কে জানতে চেয়েছেন। তা আমি বলবো যে যেখানটাতেই আমরা আবেদন করতে চাই না কেন, যারা অনার্স শেষ করে মাস্টার্স এবং পিএইচডির জন্য আবেদন করতে চাইবে তাদের জন্য কিছু বেসিক অ্যাক্টিভিটিস রয়েছে যেগুলো আগেই শেষ করে ফেলতে হবে। অ্যাপ্লিকেশন অ্যানাউন্সমেন্ট আসার আগেই আমাকে প্রস্তুত থাকতে হবে, যাতে আমি নির্দিষ্ট ডেডলাইনের ভেতরে সেটাকে সম্পন্ন করতে পারি। তো সেজন্য যেটা প্রয়োজন সেটি হচ্ছে যারা অনার্স শেষ করবে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, যে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে বা প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর যেটি প্রথম কাজ হবে সেটি হচ্ছে সনদপত্র, মানে ট্রান্সক্রিপ্ট এবং সার্টিফিকেট, এগুলোকে তুলে নিতে হবে রেজিস্ট্রার বিল্ডিং থেকে বা নির্দিষ্ট জায়গা থেকে তুলে। মিনিস্ট্রি থেকে অ্যাটেস্টেশনের একটা বিষয় আছে। সরি, আমি একটু ইন্টারাপ্ট করছি। মিনিস্ট্রি থেকে অ্যাটেস্টেশনের একটা বিষয় আছে, তো সেটা আমরা কাগজপত্রগুলো ফার্স্ট অফ অল অ্যাটেস্টেশন কমপ্লিট করে রাখতে হবে। মিনিস্ট্রি থেকে যেই সত্যায়নগুলো দরকার হয়, সার্টিফিকেট, ট্রান্সক্রিপ্ট এবং হচ্ছে টেস্টিমোনিয়াল, এগুলোর প্রয়োজন হয়। এই ডকুমেন্টসগুলো আমরা আগে থেকে সত্যায়ন করে রাখবো, এটা হচ্ছে একটা আগে থেকে প্রস্তুতি নিয়ে রাখা। তার পরবর্তীতে অ্যাপ্লিকেশন অ্যানাউন্সমেন্টটা যখন আসে তখন কিছু নির্দিষ্ট ডকুমেন্টস তারা চায় যে এই ডকুমেন্টসগুলো তোমার হাতে রয়েছে কিনা, যদি এগুলো থাকে তাহলে হচ্ছে তুমি অ্যাপ্লিকেশনটা স্টার্ট করতে পারো। তো সেই ডকুমেন্টসগুলো আমরা যেহেতু প্রত্যেক বছরই অ্যানাউন্সমেন্ট একই রকমে আসে এবং একই রিকোয়ারমেন্টস দেওয়া থাকে, ডকুমেন্টসের ব্যাপারেও একই রকম শর্ত দেওয়া থাকে, সেজন্য আমরা আগে থেকেই মনে হয় প্রিপারেশনটা নিয়ে রাখতে পারি যে আমার কি কি ডকুমেন্টস লাগবে, আমি আগে থেকে একটু প্রস্তুতি নিয়ে রাখলাম। যেমন আমি একটু মেনশন করি যে ডকুমেন্টসগুলো প্রস্তুত করে তারপর আমার অ্যাপ্লিকেশনটা শুরু করা উচিত, আমি বলবো সেগুলো হচ্ছে ফার্স্ট অফ অল আমাদের ছবি লাগবে, রিসেন্ট পাসপোর্ট। আমি 2020-21-এর যেই অ্যানাউন্সমেন্টটা রয়েছে ব্রুনাই গভর্নমেন্ট স্কলারশিপের, সেখান থেকেই বলছি। নাম্বার 1 হচ্ছে রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফস, এটা খুব স্বাভাবিক, একটা ছবি লাগবে, একদম সাম্প্রতিক একটা ছবি সেখানটায় দিতে হবে। 2 নম্বর হচ্ছে সার্টিফাইড ট্রু কপিজ অফ একাডেমিক কোয়ালিফিকেশনস অ্যান্ড আদার সাপোর্টিং ডকুমেন্টস, সার্টিফিকেটস, ট্রান্সক্রিপ্টস, টেস্টিমোনিয়ালস, যেটি আমি বলেছি, এটা সব মানে এক্সামিনেশনের এসএসসি, ইন্টারমিডিয়েট, তারপরে অনার্স, মাস্টার্স, এগুলো সব কিছু যেই স্টেজে অ্যাপ্লিকেশন করবে তার পূর্বের স্টেজ পর্যন্ত সবগুলো ডকুমেন্টস তার সার্টিফাইড করা থাকবে। এই সার্টিফিকেশনটা করবে হচ্ছে মিনিস্ট্রি অফ এডুকেশন এবং মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স, বাংলাদেশের শিক্ষা মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়, এই দুটো মন্ত্রণালয় থেকে সত্যায়ন করতে হবে। অনেকেই সত্যায়নের বিষয়টি নিয়ে অনেক সময় দ্বিধাদ্বন্দ্বে থাকেন এটি কিভাবে করতে হয়। আমি একটু সংক্ষেপে বলে দিচ্ছি, এটা খুবই ইজি একটি প্রসেস। আপনাকে যেটা করতে হবে, কাগজপত্রগুলো সবকিছু রেডি করে আপনার নির্দিষ্ট বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিস থেকে, রেজিস্ট্রারের কাছ থেকে সত্যায়ন করে নিয়ে একদিন সকাল 9টায় শিক্ষা মন্ত্রণালয়ে, সচিবালয়ের 9 নম্বর গেট আমার যতটুকু মনে পড়ে, শিক্ষা মন্ত্রণালয়ে আপনি নিয়ে জমা দিয়ে আসবেন। এটি সত্যায়ন হয়ে আপনি সেদিন বিকেলবেলায় আবার রিসিভ করতে পারবেন। এটি ফ্রি অফ কস্ট, আপনাকে কোনো টাকা দিতে হবে না। এবং তার পরের দিন আপনি চলে যাবেন পররাষ্ট্র মন্ত্রণালয়ে, সকাল 9টায় ঠিক আপনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে এটি জমা দিবেন এবং বিকেল 3টায় আবার আপনি সেটি ফেরত নিয়ে আসবেন। মাত্র 2 দিন আপনি শিক্ষা মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে কাগজগুলো সত্যায়ন করে রাখবেন। 3 নম্বর যে রিকোয়ারমেন্টসটা রয়েছে সেটা হচ্ছে সার্টিফাইড ইংলিশ ট্রান্সলেশনস অফ সাপোর্টিং ডকুমেন্টস। যদি আপনার ডকুমেন্টসগুলো ইংলিশে না থাকে, আমাদের বাংলাদেশে এখন এমনটা নেই, আমাদের সার্টিফিকেট মোটামুটি অলমোস্ট সবকিছু এখন ইংলিশেই থাকে, তারপরেও যদি ইংলিশে না থাকে সেটাকে আপনার ইংলিশ ট্রান্সলেশন করে সেটাকে আপনার সাবমিট করতে হবে। এরপরে হচ্ছে আপনার যে ইংলিশ ল্যাঙ্গুয়েজের একটা রিকোয়ারমেন্টস থাকে আইএলটিএস এর জন্য, ব্রুনাই সাধারণত আইএলটিএস এর রিকোয়ারমেন্টস রাখে। আইএলটিএস এর ডকুমেন্টটা, সার্টিফিকেটটা আপনাকে সাথে দিতে হবে। অনেক ক্ষেত্রে অনেক ইউনিভার্সিটি এটা আপনাকে কনসিডার করে, যদি আপনার সবকিছু ঠিক থাকে তাহলে বলে যে আপনি সিলেকশন আপনার হওয়ার পরও আপনি চাইলে আইএলটিএস এর সার্টিফিকেট দিতে পারবেন। ইট ডিপেন্ডস অন দ্য ইউনিভার্সিটিস মানে ডিসিশনস। তারপরে হচ্ছে একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস যেটি আমি অ্যাপ্লিকেশন প্রসিডিওরের মধ্যে বলবো,
এখন একটু বলে নেই। এখানটায় রিকোয়ারমেন্টস রয়েছে, সেটি হচ্ছে অ্যাপ্লিক্যান্টস স্টেটমেন্ট অফ পারপাস, এটা নিয়ে আমি বিস্তারিত বলবো একটু পরে। তারপর হচ্ছে সার্টিফাইড 2 কপিজ অফ বার্থ সার্টিফিকেট অ্যান্ড পাসপোর্ট, জন্ম নিবন্ধন সনদ এবং পাসপোর্ট, এই দুটোকেও আপনার সত্যায়ন করে নিতে হবে, সত্যায়ন করে জমা দিতে হবে। লাস্ট মানে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা বিষয়, এটা আপনাকে মাথায় রাখতে হবে, সেটি হচ্ছে সিকিউরিটি ভেটিং বা হচ্ছে যেটিকে আমরা পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট বলি। আপনার নির্দিষ্ট উপজেলা থেকে অথবা আপনি যদি শহরে থাকেন নির্দিষ্ট ওয়ার্ড বা আপনার নির্দিষ্ট সিটি কর্পোরেশন যেখানে আপনি থাকেন সেখান থেকে আপনাকে একটি পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট নিতে হবে। এটি সাধারণত আপনার আপনি যে থানার অধীনে রয়েছেন ওই থানা থেকে সংগ্রহ করে নেবেন। তো পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটটি নিতে হবে এবং সেটি পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আপনাকে সত্যায়ন করে নিতে হবে। অ্যাপ্লিকেশনের জায়গাতে এসে আমি সত্যায়নের বিষয়টি আরেকটু ক্লিয়ার করব। অ্যাপ্লিকেশনের মধ্যে আপনারা যখন আমি আপনাদেরকে বলবো যারা আবেদন করতে চান তারা আগে থেকেই ব্রুনাই গভর্নমেন্ট স্কলারশিপস লিখে সার্চ করলে অনলাইনে গুগলে আপনি একটা ওয়েবসাইট পাবেন। ব্রুনাই গভর্নমেন্ট স্কলারশিপসের একটা অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, অথবা ব্রুনাইয়ের মুফাদ বলি আমরা, মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স, সেখানে তাদের ওয়েবসাইটও আপনি পাবেন, অথবা ব্রুনাইয়ের এডুকেশন মিনিস্ট্রিতেও তাদের ওয়েবসাইটে আপনি অ্যাপ্লিকেশন ফরম্যাটটা পাবেন। অ্যাপ্লিকেশনটা ফরম্যাটটা দুভাবে রয়েছে, মাইক্রোসফট মানে ওয়ার্ড ফরম্যাটও রয়েছে, আবার পিডিএফ ফাইল ফরম্যাটও রয়েছে। তারা রিকোয়ার করে যে আপনি এটিকে পিডিএফ ফরম্যাটে হোক বা ওয়ার্ড ফরম্যাটে হোক, এটাকে আপনার কম্পিউটারাইজড টাইপিং অথবা যেখান থেকে আপনি ডিরেক্ট কপির উপরে, সেটা এখন একটু কঠিন, কপির উপরে কাগজের উপরে টাইপ করানো অনেক প্রাচীন একটি পদ্ধতি। এখন সবচেয়ে সহজ হচ্ছে আপনি ওয়ার্ড ফরম্যাটটাতে আপনি কম্পিউটার টাইপ করে তারপর সেটি অ্যাপ্লিকেশনটি সাবমিট করবেন। তো এই যে অ্যাপ্লিকেশনটি আপনি চাইলে এখনই অনলাইন থেকে এটি ডাউনলোড করে নিতে পারেন, নিয়ে আপনি চেক করে নিতে পারেন যে এই ব্রুনাই গভর্নমেন্ট স্কলারশিপসের যে অ্যাপ্লিকেশনের পয়েন্টসগুলো কী কী, আইটেমসগুলো কী কী, কীভাবে পূরণ করতে হয়, আপনি আগে থেকেই একটু চেক করে নিতে পারেন। তার পরবর্তীতে যদি কোনো জায়গায় আপনার একটু সন্দেহ তৈরি হয় যে কীভাবে পূরণ করতে হবে, সেটা নিয়ে আপনি আমাদের সাথে বা কারোর সাথে যোগাযোগ করতে পারেন, কারোর হেল্প নিতে পারেন। সেখানটায় কিছু ইম্পর্টেন্ট আইটেমস রয়েছে, ইম্পর্টেন্ট পয়েন্টস রয়েছে। আমি সেই পয়েন্টসগুলো সম্পর্কে যেগুলো খুবই ইম্পর্টেন্ট একটু বলে দিচ্ছি আপনাদেরকে, জাস্ট টু গেট এ ক্লিয়ার আইডিয়া। সেটা হচ্ছে মানে একটা বিষয়, পয়েন্টগুলোর মধ্যে একটা রয়েছে একাডেমিক ডিস্টিংশনস অর প্রাইজেস রিসিভড। আপনাকে একটা জিনিস মাথায় রাখবেন, যে কোনো বিদেশের স্কলারশিপের জন্য আবেদন করার জন্য আপনার যেই মেজর থাকে বা আপনার অনার্সের যে গ্র্যাজুয়েশন সার্টিফিকেট থাকে, ডেফিনেটলি ইট উইল হেল্প ইউ টু রিচ টু ইউর ডেস্টিনেশন। কিন্তু পাশাপাশি আপনার কিছু বিষয় রয়েছে যেটা আপনাকে হচ্ছে গিয়ে উইচ উইল মেক ইউ, যেটাকে বলে আপনাকে আলাদা করে দেবে অন্যান্যদের চেয়ে, এবং আপনাকে যারা অ্যাপ্লিকেশন বাছাই করবে তাদের কাছে আপনাকে একটু ভিন্নভাবে প্রেজেন্ট করবে। সেজন্য আপনার কিছু ডিস্টিংশনস, প্রাইজেস, নিশ্চয়ই আপনি আপনার একাডেমিক লাইফে বিভিন্ন অ্যাওয়ার্ড পেয়েছেন, প্রাইজ পেয়েছেন, বিভিন্ন ডিস্টিংশনস আপনি অর্জন করেছেন, সেগুলো আপনি মেনশন করবেন এখানটায় ধারাবাহিকভাবে, একটা দুইটা তিনটা, বাট আপনার যদি অনেক বেশি হয়ে থাকে যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেগুলো আপনি মেনশন করতে পারেন, সবগুলো মেনশন করার প্রয়োজন নেই। এটি একটা ইম্পর্টেন্ট ব্যাপার, আপনার একাডেমিক কোয়ালিটির পাশাপাশি এটা আপনাকে এই যে প্রাইজেসগুলো, ডিস্টিংশনসগুলো, এগুলো ডেফিনেটলি আপনার এই অ্যাপ্লিকেশনের মান বাড়াবে। একটা খুবই ইম্পর্টেন্ট বিষয় সেটি হচ্ছে প্রপোজড ফিউচার ক্যারিয়ার। একটা পয়েন্ট রয়েছে অ্যাপ্লিকেশনের মধ্যে, আপনার প্রস্তাবিত বা সম্ভাব্য ভবিষ্যৎ ক্যারিয়ার, আপনি আসলে কোন ফিল্ডে নিজের ক্যারিয়ার গড়বেন বলে আপনি মনে করেন, এটিতে আপনাকে একটু সতর্ক থাকতে হবে। মানে ফর এক্সাম্পল, ইউ আর থিঙ্কিং দ্যাট ইউ উইল বি অ্যান ইসলামিক স্কলার, or that you will be an engineer, you will be a doctor, something, but আপনি যেটা ভবিষ্যতে হতে চান সেটার সাথে আপনি যেই প্রোগ্রামে আবেদন করছেন সেটার সাথে কোনো মিল নেই, দুটো দুই মেরুতে অবস্থান করছে। এটি যদি হয় তাহলে যারা অ্যাপ্লিকেশন বাছাই করবে, ওই কমিটি, অ্যাপ্লিকেশন সিলেকশন কমিটি বলবে যে আপনার তো আসলেই নিজের ক্যারিয়ার নিয়ে আপনার লাইফের সাথে কোনো চিন্তা নেই। আপনি আবেদন করছেন ফর এক্সাম্পল আপনি ইঞ্জিনিয়ারিং কোনো প্রোগ্রামে, অথচ আপনি হতে চাচ্ছেন ডক্টর। আপনি আবেদন করছেন ইসলামিক ফাইন্যান্সের কোনো প্রোগ্রামে, আপনি হতে চাচ্ছেন ইসলামিক লয়ার। এরকম আপনাকে চিন্তা করতে হবে আপনি কোন প্রোগ্রামে আবেদন করছেন। এবং ফার্স্ট অফ অল আই উইল রিকোয়েস্ট এভরিওয়ান যে আপনারা যদি কোনো স্কলারশিপের জন্য আবেদন করতে চান, প্লিজ ডোন্ট ওয়েস্ট ইউর টাইম। আপনি ফার্স্ট অফ অল আস্ক ইউর সেলফ যে আপনি এই প্রোগ্রামটাতে পড়বেন কিনা, এবং পড়লে আফটার কমপ্লিশন অফ দিস কোর্স আপনি এই প্রোগ্রামের স্পেশালাইজেশন নিয়ে এই ফিল্ডে আপনি কাজ করবেন কিনা, আপনার ফিউচার ক্যারিয়ার গড়বেন কিনা। যদি ব্যাপারটা এমন হয় যে আপনি ফিউচার ক্যারিয়ারটা এখানে রাখতে চান না, শুধুমাত্র স্কলারশিপটা সুন্দর লেগেছে, ভালো টাকা পয়সা পাবেন, সেখানে ভালো সুযোগ সুবিধা পাবেন, এগুলোর চিন্তা করে যদি আবেদন করে থাকেন,
সরি, তাহলে আমি রিকোয়েস্ট করবো যে আপনি প্লিজ টাইম ওয়েস্ট করবেন না, আপনি এখানটা আবেদন করার দরকার নেই। আপনি আগে গেট ডিটারমাইন্ড যে আপনি কি করবেন ভবিষ্যতে, অ্যান্ড দেন ট্রাই টু রিলেভেন্ট ইট উইথ ইউর প্রপোজড প্রোগ্রাম, যেটাতে আপনি যেতে চাচ্ছেন। যদি দেখেন যে আপনি এটাতে রিলেভেন্টলি মানে আপনি এটা রিলেট করতে পারছেন আপনার ফিউচার ক্যারিয়ারের সাথে, আপনার প্রোগ্রামটা রিলেটেবল, তখন আপনি হচ্ছে গিয়ে এটাতে আবেদন করবেন। এবং তখন আপনি যখন লিখবেন যে আপনার ফিউচার ক্যারিয়ারটা, আই ক্যান গ্যারান্টি ইউ যে আপনি তখন যাই লিখবেন সেটা আপনার প্রোগ্রামের সাথে রিলেভেন্ট হবে এবং আপনার প্রোগ্রামকে আপনার চিন্তাকে একসাথে রিলেট করবে। তখন ব্যাপারটা একটা ভ্যালু ক্রিয়েট করবে। সেজন্য আমি বলবো যে এই প্রোগ্রামে আবেদন করছেন সেটার সাথে মিলিয়ে আপনি প্রপোজড ফিউচার ক্যারিয়ারটা সাজানোর বা লেখার চেষ্টা করবেন। 3 নম্বর আরেকটা খুবই ইম্পর্টেন্ট এবং যেটার জন্য অধিকাংশ অ্যাপ্লিক্যান্টের অ্যাপ্লিকেশনটা পড়ার আগেই বাদ দিয়ে রিজেক্ট করে দেওয়া হয়, সেটা হচ্ছে স্টেটমেন্ট অফ পারপাস। আমি যেটি বলেছি, এই এসওপিটা খুবই ইম্পর্টেন্ট। আপনি যেখানেই আবেদন করেন, আপনি নর্থ আমেরিকান ডিগ্রির জন্য আবেদন করেন, স্কলারশিপের জন্য আবেদন করেন, কমনওয়েলথ স্কলারশিপ, তারপরে হচ্ছে শিবনিক স্কলারশিপ, ফুল ব্রাইট, যে কোনো স্কলারশিপের জন্য আবেদন করেন, যে কোনো ইউনিভার্সিটির গ্রান্টের জন্য আবেদন করেন, বা যেখানটায় আবেদন করেন না কেন, আপনার এসওপিটা খুবই ইম্পর্টেন্ট। আপনি আসলে এই স্টেটমেন্ট অফ পারপাসটা আপনি বলবেন আপনি কি টার্গেট নিয়ে এখানে পড়তে যাচ্ছেন, এইটা পড়া শেষ হলে আপনি আসলে কি করবেন, এটি আপনার লাইফে কিভাবে আপনি রিলেট করবেন, এটি দিয়ে আপনি কিভাবে আসলে সবকিছু মিলিয়ে কাজ করতে চাচ্ছেন। স্টেটমেন্ট অফ পারপাসটা খুবই ইম্পর্টেন্ট। তো সেটা সাজানোর দেখা যায় যে আমি স্টেটমেন্ট অফ পারপাস নিয়ে কিছু ভিডিও দেখেছিলাম স্টেটমেন্ট অফ পারপাসটা লেখার পূর্বে। আমি সবাইকে সাজেস্ট করবো যে ইউটিউবে এখন স্টেটমেন্ট অফ পারপাস নিয়ে অসংখ্য ভিডিও টিউটোরিয়াল রয়েছে। আপনারা প্লিজ এটা লেখার পূর্বে অন্তত 10টা 20টা এই ইউটিউব থেকে স্পিচ দেখবেন স্টেটমেন্ট অফ পারপাসটা কীভাবে সাজাতে হয়, তখন আপনি একটা ক্লিয়ার আইডিয়া পাবেন। ব্যাপারটা হচ্ছে এমন যে 5টা স্কলারশিপ অ্যাওয়ার্ড দেওয়া হবে। ফর এক্সাম্পল, অ্যাপ্লিক্যান্ট বা অ্যাপ্লিকেশন পড়েছে অলমোস্ট 500, তো 500 থেকে 5টা অ্যাপ্লিকেশন যখন সিলেক্ট করবে আপনাকে বুঝতে হবে সেই 5টা অবশ্যই বাকি 495টা থেকে আলাদা হতে হবে। তাহলে আপনি যখন স্টেটমেন্ট পারপাসটা এরকম লেখেন যে মাই নেম ইজ এটা, আমি এমনটা দিয়ে পড়াশোনা শুরু করেছি, আমি ভবিষ্যতে এটা করতে চাই, সেজন্য আমার এই বিষয়টা পড়া দরকার, এরকম খুব স্বাভাবিক সাদামাটা কথাবার্তা দিয়ে যদি আপনি স্টেটমেন্ট পারপাসটা শুরু করেন, তাহলে দেখবেন যে বাকি 495 জনের মাঝখানে আপনার রেসিপিটা অ্যাপ্লিকেশনটা হারিয়ে যাবে। তাহলে আপনাকে চিন্তা করতে হবে যে কিভাবে এটাকে ডেকোরেট করলে, কিভাবে এটাকে ডিজাইন করলে আপনার এটা ফার্স্ট সাইটেই তাদের অ্যাট্রাকশনটা ক্যাচ করবে। যখনই আপনার এসওপিটা পড়তে আসবে তখনই তাদের মনে হবে অলরাইট, মেবি দিস ওয়ান ইজ এ বিট ডিফারেন্ট ফ্রম আদার্স, তখন তারা আপনার এটাকে গুরুত্ব দিয়ে এটা পড়বে। আপনি দেখবেন যে অধিকাংশ অ্যাপ্লিকেশন সিলেকশন কমিটি হচ্ছে সবার এসওপিগুলো পড়ে না, শুরুতে পড়তে গিয়ে যখন দেখে যে খুব গতানুগতিক লেখা, এটা ফেলে দেয়। সবগুলো কিন্তু চলে যায় হচ্ছে গিয়ে ডাস্টবিনের মধ্যে। কেবল কয়েকটা থাকে, যেই কয়েকটা তাদের নজর কাড়ে, যে মনে হচ্ছে এই এসওপিটা একটু ডিফারেন্ট অ্যাঙ্গেলে লেখা এবং এটা একটু তার সব চিন্তা ভাবনাকে রিফ্লেক্ট করছে, তখন হচ্ছে গিয়ে আপনার এই এসওপিটা একটু পড়বে। এবং পড়ে যখন দেখবে যে এটা খুব ভালো আপনি লিখেছেন এবং আপনি নিজেকে প্রেজেন্ট করছেন, রিফ্লেকশনটা আসছে আপনার একাডেমিক কোয়ালিফিকেশন, একাডেমিক লাইফ, একাডেমিক স্কিল এবং আপনার যে মানে আপনি যেটা অর্জন করতে চাচ্ছেন, আপনার যেই টার্গেট, সব কিছুর রিফ্লেকশন রয়েছে আপনার এই এসওপিতে, এটি যখন থাকবে তখন তারা আপনার এটাকে একটু কনসিডার করবে। সো আই উইল রিকোয়েস্ট এভরিওয়ান যে এসওপিটা লেখার পূর্বে একটু প্লিজ গেট সাম আইডিয়া হাউ টু রাইট স্টেটমেন্ট অফ পারপাস বা হাউ টু স্টার্ট, হোয়ার টু স্টার্ট, এভাবে একটু চিন্তা ভাবনা করে তারপর এসওপিটা লিখতে চেষ্টা করুন। বাট প্রয়োজন আপনি অনেক এক্সাম্পল রয়েছে, নেট থেকে 8-10টা এক্সাম্পল পড়তে পারেন, তারা কিভাবে বেস্ট এসওপিগুলো তারা কিভাবে লিখেছে। এটা খুবই ইম্পর্ট্যান্ট, আমি সবাইকে বলবো যে এটার ব্যাপারে খেয়াল রাখতে হবে। অ্যাপ্লিকেশনে আরেকটা পার্ট রয়েছে, সেটা হচ্ছে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, যেটা আমাকে পার্সোনালি আমাকে খুব হেল্প করেছিল। বিকজ আমাকে যারা চেনেন তারা অনেকেই জানেন যে আমি ঢাকা ইউনিভার্সিটি থাকাকালীন সময়ে আমার একাডেমিক পড়াশোনার পাশাপাশি আমি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে খুব সরব ছিলাম এবং আমি বেশ এনজয় করতাম আমার সেটাকেও। স্পেশালি মানে আমি এখনো পর্যন্ত ঢাকা ইউনিভার্সিটি লাইফকে যখন স্মরণ করি তখন আমার ঢাকা ইউনিভার্সিটি লাইফের শুরুতেই যেটি আসে সেটি হচ্ছে আমার একদম প্রাণপণে হৃদয়ের সাথে জড়িয়ে থাকা ডিবেট বা হচ্ছে বিতর্ক। ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটিতে ডিবেট করেছি, প্রথম বিতর্ক করেছি শহীদ সার্জন জহুরুল হক হলের হাউস অফ ডিবেটার্স থেকে, তারপরে ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটিকে রিপ্রেজেন্ট করেছি। বিতর্ক আমাকে বেশ যৌক্তিক হওয়া শিখিয়েছে, বিতর্ক আমার অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি সমৃদ্ধ করেছে, বিতর্ক আমাকে দুপাশ থেকে চিন্তা করা শিখিয়েছে, বিতর্ক অনেক কিছু দিয়েছে। তো এই এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের মধ্যে সবচেয়ে বেশি যেটা আমি করতাম সেটা হচ্ছে বিতর্কে অনেক বেশি সময় দিতাম।
এবং এটির কারণে আমার একাডেমিক লাইফের পাশাপাশি, একাডেমিক ডিস্টিংশনসের পাশাপাশি আমার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসও বেশ কিছু অ্যাওয়ার্ড ছিল, বেশ কিছু অর্জন ছিল, অ্যাচিভমেন্ট ছিল, ডিবেট থ্রো অ্যাচিভমেন্ট ছিল। পাশাপাশি আমার ক্যাম্পাসে বেশ কিছু কোকারিকুলার অ্যাক্টিভিটিস আমি হলে পার্টিসিপেট করতাম। হলের যে অ্যানুয়াল কালচারাল প্রোগ্রাম হতো সেখানটা আমি বেশ কিছু ইভেন্টে পার্টিসিপেট করতাম। প্রত্যেক বছরই 3টা ইভেন্টে পার্টিসিপেট করার সুযোগ থাকতো। আমি আমার যতটুকু মনে পড়ে শহীদ সার্জন জহিরুল হক হল থেকে আমি প্রায় প্রত্যেক বছরই 3টে ইভেন্টে পার্টিসিপেট করে 3টাতেই পুরস্কার পেয়েছি। তো এগুলো আমার খুব ভালো কাজে দিয়েছে আমি বলবো। আমি ন্যাশনালি কিছু এসে রাইটিং কম্পিটিশনে পার্টিসিপেট করেছি, সেখানটায় আমি ন্যাশনালি কয়েকটা এসে রাইটিং কম্পিটিশনে চ্যাম্পিয়নও হয়েছি, বেশ কিছু টাকাও পুরস্কার পেয়েছি। আপনারা জানবেন ছাত্র জীবনে এরকম এসে রাইটিং কম্পিটিশনে পার্টিসিপেট করে লম্বা পরিমাণ টাকা পাওয়া, এটা খুব ভালো লাগা তৈরি করে, আপনাকে আরো বেশি এনকারেজ করবে আরো বেশি লেখার জন্য। তো এগুলো, এই এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস গুলো তারা চায় যে আপনি আসলে পড়ালেখার পাশাপাশি আরো কিছু করতে পারেন কিনা, আপনার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস এর কোয়ালিটি রয়েছে কিনা, বাঁধনে ভলান্টারি অ্যাক্টিভিটিস, আপনি সমাজসেবামূলক কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলেন কিনা। আমরা বাঁধনের সাথে কাজ করতাম, তারপরে ভলান্টারি আরো বেশ কিছু অর্গানাইজেশন আমরা সময় দিতাম, সেগুলো মেনশন করবেন। এই এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস গুলো আপনাকে যখন দেখা যাবে যে একাডেমিক কোয়ালিফিকেশন প্রায় সবার কাছাকাছি, তখন তারা অ্যাপ্লিকেশন গুলো নিয়ে যেটি করবে যে একাডেমিক কোয়ালিফিকেশনের পাশাপাশি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, ডিফারেন্ট ফিল্ডের অ্যাওয়ার্ডস, এগুলো কার কেমন রয়েছে সেগুলো তারা যাচাই বাছাই করবে। সেখানটায় ব্রুনাইতে আমি যেটি দেখেছি, খেলাধুলাটাও বেশ বড় একটা সাপোর্ট দিয়েছে। আমি ঢাকা ইউনিভার্সিটি থাকতে ক্রিকেট টিমে ক্রিকেট খেলতাম, ব্যাডমিন্টন খেলতাম, তো সেগুলো বেশ ভালো। সেখানটায় তারা ব্রুনাইতে ক্রিকেটটা তাদের ওখানে বেশি চর্চা নেই, তারা ফুটবল খেলে, ব্যাডমিন্টন খেলে, এগুলো একটা এক্সট্রা কোয়ালিটি হিসেবে কনসিডার করে যখন অ্যাপ্লিকেশনগুলো খুব একটা হাড্ডাহাড্ডি কম্পিটিশনে চলে আসে। আমি আমার অ্যাপ্লিকেশন সিলেকশন প্রসিডিওরটা সেখানে যাওয়ার পর জেনেছি। আমি আগে এগুলো বলে নেই, তারপর আমি আমার সেই সিলেকশন প্রসিডিওর সম্পর্কে একটু আপনাদের সাথে শেয়ার করব। আরেকটা সর্বশেষ যে ইম্পর্টেন্ট পয়েন্টটা আমি বলবো সেটি হচ্ছে রেফারেন্স, মানে আপনার দুজন রেফারি লাগবে বা রিকমেন্ডার লাগবে যারা আপনাকে রিকমেন্ড করবে আপনি কতটুকু ভালো, আপনার একাডেমিক কোয়ালিফিকেশন। আপনি ডিপার্টমেন্টের টিচারদের কাছ থেকে নিতে পারেন, অন্য ডিপার্টমেন্টের টিচারদের কাছ থেকে নিতে পারেন, বা যে কোনো একজন স্কলারের কাছ থেকে নিতে পারেন, যে আপনাকে রিকমেন্ড করবে যে আপনি কতটুকু কোয়ালিফাইড, কতটুকু স্কিল ফর দি স্কলারশিপ। এই রেফারেন্সটা আপনার জন্য খুব ইম্পর্টেন্ট। তো আমি বলবো যে এটা হচ্ছে মোটামুটি আপনার যেই অ্যাপ্লিকেশনটা ফিল আপ করার জন্য, দরখাস্তটা লেখার জন্য যা কিছু প্রয়োজন, এটি হচ্ছে মোটামুটি সংক্ষেপে সেই বিষয়গুলো আপনার টার্গেটে রাখতে হবে। এবার আমি একটু সিলেকশন প্রসিডিউরটা সম্পর্কে খুব সংক্ষেপে বলে নেব। মানে সিলেকশন প্রসিডিউরটা আপনারা অনেকেই ভাববেন যে আমি অ্যাপ্লিকেশনটা ফিল আপ করলাম, অ্যাপ্লিকেশনটা জমা দিলাম, এরপর আমার সিলেকশনটা আসলে কিভাবে হবে। সিলেকশন প্রসিডিউরটা সম্পর্কে আমি বলি, বাংলাদেশে আমাদের সময় বাংলাদেশে মানে হোম কান্ট্রিতে সিলেকশন ছিল না, বাট আমাদের পরের বছর থেকেই ব্রুনাই স্কলারশিপের জন্য হোম কান্ট্রির একটা সিলেকশন, ইনিশিয়াল সিলেকশন রিকোয়ারমেন্টসে আসছে, যেটা আমাদের এডুকেশন মিনিস্ট্রির থ্রুতে অ্যাপ্লিকেশন করতে হবে। আপনি অ্যাপ্লিকেশনটা জমা দিবেন এডুকেশন মিনিস্ট্রিতে, এডুকেশন মিনিস্ট্রি আপনাকে হচ্ছে একটা ইনিশিয়াল এক্সামের জন্য ডাকবে এবং সেই এক্সামটা ব্যান্ড বেজ নিবে। ব্যান্ড বেজে আপনার যে পরীক্ষাটা হবে সেখানটায় তারা ফর এক্সাম্পল আপনারা 100 জন আবেদন করেছেন, 100 জন পরীক্ষায় অংশগ্রহণ করেছেন, সেখান থেকে তারা 20 to 30 অ্যাপ্লিকেশনস হচ্ছে গিয়ে পাঠানোর জন্য বিবেচনা করবে। এটা মোরলেস 50টা বা তারও বেশিও পাঠাতে পারে, কমও পাঠাতে পারে। সেটাকে তারা ইনিশিয়ালি সিলেক্ট করবে প্রথমে বাংলাদেশ থেকে, হোম কান্ট্রি থেকে। এই সিলেকশনটা হওয়ার পর তারা হচ্ছে এটাকে বাংলাদেশস্থ যে ব্রুনাই হাই কমিশন রয়েছে, ব্রুনাই হাই কমিশনের মাধ্যমে ব্রুনাইতে পাঠাবে। ব্রুনাই পাঠানোর পর সেখানটায় একটা ইনিশিয়াল সিলেকশন হবে। সেটা হচ্ছে এরকম, আপনার যেই সার্টিফিকেটসগুলো রয়েছে এই সার্টিফিকেটসগুলো দেখে তারা আপনাকে প্রথমে জাজ করবে যে আপনার একাডেমিক স্কিল কতটুকু, একাডেমিক কোয়ালিফিকেশন কতটুকু। অ্যান্ড আমরা যতই বলি যে সিজিপিএটা আসলে গুরুত্ব অনেকাংশেই বহন করে না ক্যারিয়ারের ক্ষেত্রে, চাকরির ক্ষেত্রে, বাট স্টিল স্কলারশিপের জন্য, বাইরের স্কলারশিপের জন্য সিজিপিএটা খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার। আপনার সিজিপিএটা দেখা গেল আপনার সাথে 10টা অ্যাপ্লিকেশন সেখানে গিয়েছে, আপনার সিজিপিএ যদি 3 জনের চেয়ে কম হয় তো আপনি নিশ্চিত থাকেন ওই 3 জনের আগে আপনাকে বিবেচনা করবে না। ওই 3 জনকে বিবেচনা করবে, 3 জনের কোনো জায়গায় যদি 3 জন আটকে যায়, তাদের মতো করে সিলেকশনে না আসে, তাহলে 3 জনের পর আপনাকে নিবে। মানে যার সিজিপিএ হায়েস্ট, প্রথমত তারা হায়েস্ট সিজিপিএ যার তাকেই গুরুত্ব দিবে, তাকে প্রায়োরিটি দিয়ে তার কাছ থেকে তাকে ইনিশিয়ালি, মানে তাদের কাছে ফর এক্সাম্পল বাংলাদেশ থেকে
50টা অ্যাপ্লিকেশন গেল, 50 অ্যাপ্লিকেশন, সেখানে তারা সর্বোচ্চ সিজিপিএ যাদের সেগুলোকে আলাদা করে ফেলবে, বাকিগুলোকে আলাদা করে ফেলবে। এই সর্বোচ্চ সিজিপিএ এর অ্যাপ্লিকেশন গুলোকে তারা হচ্ছে গিয়ে সিলেক্ট করে দেখার চেষ্টা করবে, তাদের একাডেমিক কোয়ালিফিকেশন, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, তারপর একাডেমিক ডিস্টিংশনস, অ্যাওয়ার্ডস, প্রাইজেস, এগুলো সবকিছু দেখবে, ভলান্টারি অ্যাক্টিভিটিস দেখে সেখান থেকে আবার তারা কিছু অ্যাপ্লিকেশনকে প্রায়োরিটি দিয়ে আলাদা ক্যাটাগরি 1, ক্যাটাগরি 2, ক্যাটাগরি 3 করবে। করার পরে হচ্ছে গিয়ে সেকেন্ডারি সিলেকশনটা হবে, যেটা এটা ইনিশিয়াল সিলেকশন। সেকেন্ডারি আরেকটা সিলেকশন হবে, সেটা হচ্ছে থ্রু অনলাইন ইন্টারভিউ। তারা আপনাকে এই যে শর্ট লিস্ট করবে, তারা একাডেমিক ডকুমেন্টস দেখে আপনাকে শর্ট লিস্ট করবে, হয়তো 10 জনকে তারা শর্ট লিস্ট করলো, এই 10 জন থেকে তারা এবার অনলাইন ইন্টারভিউ কল করবে। অনলাইন ইন্টারভিউটা স্কাইপের মাধ্যমে নিতে পারে, হোয়াটসঅ্যাপ ভিডিও কলে নিতে পারে, বা যে জুমের মাধ্যমে এখন নেওয়ার সুযোগ হয়েছে, যে কোনো একটা ভিডিও কলে তারা আপনার অনলাইন ইন্টারভিউ নেবে। তো অনলাইন ইন্টারভিউটার জন্য আপনাকে একটু প্রস্তুত থাকতে হবে। আপনি যদি অ্যারাবিক রিলেটেড কোনো বিষয় নিয়ে পড়াশোনা করার ইচ্ছা থাকেন, থ্রো দ্য ইনস্ট্রাকশন অফ ল্যাঙ্গুয়েজ, মানে যেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ মিডিয়ামটা অ্যারাবিক হবে, তাহলে আপনার ইন্টারভিউটা আরবিতে হবে। যে কোনো একজন আরবির লেকচারার বা প্রফেসর আপনার ইন্টারভিউ নেবেন, তিনি আরবিতে কথা বলবেন, আপনাকেও আরবিতে সবকিছু উত্তর দিতে হবে। যদি আপনি ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করতে চান, তাহলে আপনার ইন্টারভিউটা ইংলিশে হবে। তো সেজন্য আপনার যে অনলাইন ইন্টারভিউটা হবে, এটা খুব ইম্পর্টেন্ট। অনলাইন ইন্টারভিউতে তারা আপনাকে যে প্রশ্নগুলো করবে, সেটা আপনি কতটা ভালোভাবে রেসপন্ড করতে পারছেন, কতটা স্মুথলি আপনি সেটাকে হ্যান্ডেল করতে পারছেন, তার উপর ডিপেন্ড করবে তারা আপনাকে সেকেন্ডারি সিলেকশনটা দিবে কিনা। যারা অনলাইন ইন্টারভিউতে ভালো করবে, দে উইল গেট সেকেন্ডারি সিলেকশন। এবং ফাইনাল সিলেকশনটা খুবই ইম্পর্টেন্ট। আমি আমার নিজের সিলেকশন প্রসিডিউরটা এখানে শেয়ার করি, তাহলে ফাইনাল সিলেকশনটা কিভাবে হয় আপনাদের জন্য সহজ হবে। বাংলাদেশ থেকে আমার এক অ্যাপ্লিকেশনটা সিলেকশন হওয়ার, শর্টলিস্ট হওয়ার পরে অনলাইন ইন্টারভিউ নিয়েছিলেন। আমি তখন গিয়ে দেখেছি আমাদের অ্যারাবিক ফ্যাকাল্টির যিনি ডিন ছিলেন, প্রফেসর ডক্টর সিতি সারা, একজন লোকাল ব্রুনাইয়ান ফিমেল মানে প্রফেসর, ডক্টর সিতি সারা, তিনি আমার ইন্টারভিউ নিয়েছিলেন, তিনি ফ্যাকাল্টি ডিন। তো ইন্টারভিউ নেওয়ার পর আমার একাডেমি কোয়ালিফিকেশনস, রিটার্ন সার্টিফিকেটস এবং ইন্টারভিউ সব কিছু মিলিয়ে তিনি সিদ্ধান্ত নিয়েছেন যে তিনি আমাকে স্কলারশিপটা দিবেন, আমাকে অ্যাওয়ার্ড করবেন এটা। তো একজন ইসলামিক ইউনিভার্সিটিতে দেখা গেল যে এমন একটা শর্ত এসেছে যে ফ্যাকাল্টি অফ উসুলুদ্দিন এবং ফ্যাকাল্টি অফ অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ দুটো থেকে, কারণ ব্রুনাইতে খুব কম স্কলারশিপ অ্যাওয়ার্ড করা হয়, সংখ্যাটা খুবই কম, এর জন্য এটা খুব কম্পিটিটিভ হয়। দুটা ফ্যাকাল্টি মিলে একজনকে নিবে বাংলাদেশ থেকে, মানে যেহেতু তাদেরকে আসিয়ান থেকে নিতে হয়, ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট থেকে নিতে হয়, ওয়াইসি থেকে নিতে হয়, কমনওয়েলথ কান্ট্রিজ থেকে নিতে হয়, বাংলাদেশ থেকে তারা ফ্যাকাল্টি অফ অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ এবং ফ্যাকাল্টি অফ উসুলুদ্দিন দুটো থেকে একজনকে নেবেন। তো সেখানে আমাদের ফ্যাকাল্টি ডিন আমাকে বলেছেন যে নেবেন, এবং ফ্যাকাল্টি অফ উসুলুদ্দিন থেকে, উসুলুদ্দিন ফ্যাকাল্টি ডিন আমার খুবই কাছের এবং প্রিয় একজন, তাকে সিলেকশন করেছিলেন যে তিনি তাকে নেবেন। তো দুজনের মধ্যে একটা কম্পিটিশন, ফাইনাল সিলেকশনটা হয় ডিনস মিটিংয়ে। তাদের যে ফ্যাকাল্টি ডিন রয়েছে, ডিনদের একটা মিটিং হয়, প্রত্যেক ডিন প্রেজেন্ট করেন যে তিনি তার ফ্যাকাল্টির জন্য কোন কোন দেশ থেকে কাকে কাকে নেবেন। এই যে ডিনস মিটিংয়ে যেই সিদ্ধান্তগুলো হবে, সেখানটায় সবাই প্রেজেন্ট করে যে কেন সে তাকে নিতে চাচ্ছে। তারপর ওই কম্পিটিশন থ্রোতে যেই ডিন যাকে নেওয়ার জন্য সফল হয় তাকে নিয়ে আসে। তো আমাদের ফ্যাকাল্টি ডিন তিনি বলেছেন যে তিনি আমাকে নিতে চান, আবার উসুলুদ্দিন ফ্যাকাল্টির একজন বলেছেন তিনি আমাদের বাংলাদেশ থেকে অন্য একজনকে নিতে চান। দুজনের মধ্যে এরকম বিষয়টা নিয়ে খুব কথা হয় এবং যৌক্তিক সবকিছুর দিক বিবেচনা করে ফাইনালি আমার যে ফ্যাকাল্টি ডিন তিনি সফল হন এবং তিনি আমাকে সেখানটায় সিলেক্ট করার জন্য ডিনস অনুমোদন পান, ডিনস কমিটি থেকে অনুমোদন পান। ফাইনাল সিলেকশনটা সিনেট কমিটিতে হয়, তাদের সিনেট মিটিংয়ে। তো এটা আমার ডিনস মিটিং থেকে যখন পাস হয়েছিল, তারপর এটা সিনেট মিটিংয়ে উঠে এবং সিনেট মিটিং থেকে পাস হওয়ার পর তারা আমাকে মেইলের মাধ্যমে জানায় যে তুমি ফাইনালি সিলেক্টেড হয়েছো, ভিসা কার্যক্রমের জন্য দ্রুত প্রস্তুতি নাও। আমরা তারপর আমাকে সব ফর্মালিটিগুলো জানায় কি কি করতে হবে, কিভাবে আবেদন করতে হবে। তো এটা হচ্ছে ফাইনাল সিলেকশন প্রসেসটা। আপনি ইনিশিয়াল সিলেকশন, সেকেন্ডারি সিলেকশন, তারপরে ফাইনাল সিলেকশন, এই প্রসিডিউরটার মধ্যে ইউ জাস্ট ইমাজিন, মানে আপনি আপনার নিজেকে একটু যে আবেদন করতে চাচ্ছেন চিন্তা করে দেখেন যে এই কম্পিটিশনের ফিল্ডে আপনার সাথে যারা আবেদন করবে তাদের সাথে আপনাকে ফার্স্ট অফ অল আপনার রিটার্ন সার্টিফিকেটস গুলো, সেখানে আপনাকে তাদেরকে কম্পিট করে বিট করতে হবে, আপনাকে এগিয়ে আসতে হবে। তারপর আপনার অনলাইন ইন্টারভিউতে ভালো করতে হবে। ইন্টারভিউ ভালো করার পর ডিনস কমিটিতে আপনাকে নিয়ে যেই মানে কম্পিটিশন হবে আপনাকে নেয়ার জন্য, সেখানটায় আপনি ডিনদের আপনার যে নিতে চাইবে সে আপনাকে নিয়ে আসার যে প্রক্রিয়াটি সেটি ওভারকাম করে যখন আপনি ফাইনাল সিলেকশনটা পাবেন, তো এটা দিস ইজ নট দ্যাট মাচ ইজি অ্যাট অল, মানে এতটাও সহজ প্রসিডিওর না। সেজন্য আমি বলবো সিলেকশন প্রসিডিওরটাকে মাথায় রেখে যারা স্কলারশিপ পাওয়ার জন্য আগ্রহী
এবং ব্রুনাই স্কলারশিপ নিয়ে ভাবছেন, প্লিজ গেট প্রিপেয়ার্ড ইউরসেলফ, মানে এইভাবে এই প্রসিডিওরটা ফলো করে নিজেকে প্রস্তুত করার চেষ্টা করেন, এবং সেভাবে চেষ্টা করলে আশা করি হোপফুলি এটা আপনাদের জন্য ইজি হবে। আমি মনে হয় একদম বেশ অনেক সময় নিয়েছি, অনেক সময় ধরে এই অ্যাপ্লিকেশন প্রসিডিওর, তারপরে সিলেকশন প্রসিডিওর, রিকোয়ারমেন্টস, বেনিফিটস সবকিছু বলেছি। আরও কিছু টুকটাক কথা রয়েছে, সময় সামনে থাকলে আরেকটু হয়তো শেয়ার করব। আপাতত আমরা বেনিফিটস এবং অ্যাপ্লিকেশন প্রসিডিওর, সিলেকশন প্রসিডিওরের আলোচনা এখানেই থামছি। আমি সঞ্চালক জনাব তানিন জাহিদের কাছে ফিরে যাচ্ছি। ধন্যবাদ মাহাদি হাসান, চমৎকার। আসলে এভাবে গুছিয়ে বলাটাও কিন্তু একটা ক্যাপাসিটির ব্যাপার, এবং যেটা হচ্ছে আমি হয়তো বা অনেক জায়গায় কোশ্চেন করে করে বের করতে হয়, সেটা আপনি একদম চমৎকার ভাবে একটানা বলে গিয়েছেন। সো আমার মনে হয় যেহেতু যারা শুনছেন ওরা শুনতে এসেছেন আমার কাছ থেকে না, আমি আসলে জাস্ট নিয়ে আসা আপনাকে, বাট আপনি বলবেন। সো আই থিঙ্ক এটা খুব ভালো হয়েছে, থ্যাংক ইউ সো মাচ। সো যারা আমাদেরকে দেখছেন তাদেরকে একটু রিকোয়েস্ট করবো, যদি সম্ভব হয় তাহলে লাইভটি হচ্ছে আপনাদের পরিচিত সার্কেলে শেয়ার করেন। কারণ হচ্ছে বিশেষ করে আমি যেটা বুঝতে পারলাম ভাইয়া ডিসকাশনে, যে এই স্কলারশিপে হচ্ছে আর্টস ফ্যাকাল্টির অনেকগুলো সাবজেক্ট এটা সুযোগ আছে, যেগুলোতে হচ্ছে আমরা মনে করি অন্যান্য জায়গায় একটু কম। যেমন অনেকে জিজ্ঞেস করেছে ইউরোপে বা নর্থ আমেরিকা, অস্ট্রেলিয়াতে ইসলামিক স্টাডিজ পড়ে বা অ্যারাবিক পড়ে যাওয়া যায় কিনা। তো সেক্ষেত্রে আসলে এই সাবজেক্টটা হয়তো বা এইসব জায়গায় স্কলারশিপ দেয় না, কিন্তু আমি যতটুকু বুঝলাম ব্রুনাই দারুস সালামে বা মালয়েশিয়াতে, ভাবে কতগুলো কান্ট্রির কথা বলেছিল, আসলে দুবাই, সৌদি আরবিয়া, এইসব জায়গায় অনেকগুলো স্কোপ আছে। তো আমরা হয়তো চেষ্টা করবো অন্য কোনো একদিন এইসব স্কলারশিপ নিয়ে আলাপ করতে মাহাদি ভাইয়ের সাথে, যদি সম্ভব হয়। বাট আজকে যে যদি আপনি ওই ফ্যাকাল্টির কেউ হন এবং শুনে থাকেন আমাদেরকে, তাহলে ডেফিনেটলি আপনি লাইকটি শেয়ার করবেন। তো এরপরে হচ্ছে আপনি অলমোস্ট সবকিছু কভার করেছেন ভাইয়া। তো এর বাইরে আসলে আর প্রিপারেশনের ক্ষেত্রে কি করতে পারে যারা যেতে চায়, তাদের প্রিপারেশন, ধরেন এখন যে অনার্সে পড়ছে বা মাস্টার্সে পড়ছে, সে কি মাস্টার্স করতে যেতে চায় বা এমফিল করতে যেতে চায়, তো সেক্ষেত্রে তার প্রিপারেশন কেমন হওয়া উচিত এই স্কলারশিপ কেন্দ্রিক? আমি এই স্কলারশিপ কেন্দ্রিক প্রিপারেশনে আমি বলবো যে মাস্টার্স ব্রুনাইতে দুটো মানে সিস্টেমে রয়েছে। একটি হচ্ছে আমি শুরুতে বলেছি, একটি হচ্ছে মাস্টার্স বাই কোর্স ওয়ার্ক অ্যান্ড ডিজার্টেশন, আর একটা হচ্ছে মাস্টার্স বাই রিসার্চ। তো কোর্স ওয়ার্ক অ্যান্ড ডিজার্টেশনের সিস্টেমটা হচ্ছে সেখানে 1 বছর কোর্স ওয়ার্ক হবে। এই 1 বছরের কোর্স ওয়ার্কে যদি কেউ সিজিপিএ 3 রাখতে পারে, তাহলে সে হচ্ছে ডিজার্টেশনের জন্য মানে কোয়ালিফাইড হবে। আর যদি কারোর সিজিপিএ বিলো 3 থাকে, তাহলে হচ্ছে সে আর ডিজার্টেশনটা করতে পারবে না, তাকে একটা নর্মাল ডিপ্লোমা সার্টিফিকেট দিয়ে তার স্কলারশিপটা ক্যান্সেল করে দেওয়া হবে, তারপর তাকে দেশে ফেরত পাঠিয়ে দিবে। তো কোর্স ওয়ার্কটা আসলে আমি বলবো যে যারা যেতে চান তাদের জন্য কোর্স ওয়ার্কটা আগে থেকে, যদি ফর এক্সাম্পল আপনি যদি অ্যারাবিক মিডিয়ামে পড়ালেখা করতে চান, সেখানটার অধিকাংশ ফ্যাকাল্টি, মানে আমি বলবো যে অ্যারাবিক ডিপার্টমেন্ট, ইসলামিক স্টাডিজ, ইসলামিক ফাইন্যান্স, এইসব ফ্যাকাল্টিতে, এইসব ডিপার্টমেন্টে অধিকাংশ টিচাররাই কিন্তু মোস্ট অফ দ্যাম ফ্রম অ্যারাব কান্ট্রিজ, মানে ফ্রম ইজিপ্ট, আলজেরিয়া, মরক্কো, তারপরে ইয়েমেন, সৌদি আরবিয়া, তারপর হচ্ছে সুদান, তারপর হচ্ছে লিবিয়া। অধিকাংশ টিচারই হচ্ছে আরব দেশের। তো আরব দেশের টিচারদের পড়াশোনার মান, মানে আমি স্পেশালি বলবো, আমি নিজে, আমার যে থিসিস সুপারভাইজার ছিলেন তিনি আল আজহার বিশ্ববিদ্যালয়ের ফুল প্রফ, মানে ভিজিটিং প্রফেসর হিসেবে ব্রুনাইতে এসেছেন 3 বছরের জন্য। তা আমি যখন গিয়েছি, আমি গিয়েই তাকে পেয়েছি, আমি তার প্রথম থিসিস স্টুডেন্ট। তো আল আজহার বিশ্ববিদ্যালয়ের যিনি অ্যারাবিক ডিপার্টমেন্টের, অ্যারাবিক ফ্যাকাল্টির ফুল প্রফ, এরকম একজন টিচারের অধীনে মানে কাজ করার সুযোগ পাওয়া, এটা অনেক বড় একটা প্রাপ্তি ছিল আমার জন্য। আমি বলবো যে ব্রুনাইয়ের শিক্ষকদের যারা ফ্যাকাল্টি মেম্বার্স রয়েছেন, তাদের শিক্ষার কোয়ালিটি, মান, এটা অনেক বেশি, আমি বলবো যে অনেক হাই। তো সেজন্য তাদের যেই পড়ানোর স্টাইল, তাদের যে ক্লাসের পড়ানোর স্টাইল, প্রশ্ন করার স্টাইল, পরীক্ষার ধরন, এগুলো বেশ ভালো প্রস্তুতি না থাকলে আপনার জন্য ভালো সিজিপিএ তোলা কিন্তু টাফ হয়ে যাবে কোর্স ওয়ার্কে, যারা কোর্স ওয়ার্কের মাধ্যমে যেতে চান। তো সেজন্য আগে থেকে একটু আপনার কোয়ালিটিটা ভালো থাকলে, আপনি আরবিটা কতটুকু ভালোভাবে বুঝেন, আপনার নির্দিষ্ট ফিল্ডে আপনার বেসিক বইগুলোর উপর কতটুকু ধারণা আছে সেটি যদি আপনি জানেন, তো সেই হিসেবে আপনার নিজেকে আপনি প্রস্তুত করতে পারবেন। এবং আপনি সেখানটা যাওয়ার পর যেটা সবচেয়ে বেশি দরকার হবে সেটি হচ্ছে ফ্রেন্ডের সাথে মেশা, সহপাঠীদের সাথে জানার চেষ্টা করবেন এখানকার সিস্টেম কেমন, সিলেবাস কেমন, প্রিভিয়াস ইয়ারে যারা পরীক্ষা দিয়েছে, কোর্স ওয়ার্ক ছিল, তাদের কাছ থেকে আইডিয়া নেওয়ার চেষ্টা করবেন প্রশ্ন কেমন হয়, বা টিচারদের পড়াশোনা কে কোনভাবে। অনেক টিচার রয়েছেন, দেখা গেছেন তিনি 3-4টা বই পড়িয়েছেন বা একটা বই পড়িয়েছেন, 4-5টা বই সাজেস্ট করেছেন, প্রশ্ন কোথা থেকে হবে ওইভাবে বলে দেননি। তো
তো ওই যে বইগুলো উনি সাজেস্ট করেছেন এর মধ্যে থেকে উনি প্রশ্ন করেছেন, বাট আপনি ওই বইগুলো ওইভাবে পড়েননি। তখন আপনি যখন নিজের মতো করে লিখতে যাবেন তিনি কিন্তু আপনাকে ভালো নম্বর দিবেন না। এজন্যে একটা ভালো প্রিপারেশন থাকা, কোর্স ওয়ার্কের মাধ্যমে যাদের যেতে হবে তাদের সবকিছু নিয়ে একটু আগে থেকে চিন্তা করতে হবে এবং ভালোভাবে সেখানে পড়াশোনা কন্টিনিউ করতে হবে। তারপরে আপনি যখন ডিজার্টেশনের জন্য সিলেক্ট হবেন, সেখানে 1 বছরের ডিজার্টেশন যেটা সেটা খুব বেশি কঠিন না। আপনার এটা 1 বছরের ডিজার্টেশনে আপনি হচ্ছে গিয়ে একটা টপিক সিলেকশন করবেন, তারপরে সেটা নিয়ে আপনি থিসিস লিখবেন, এটা জমা দিবেন, তারপর আপনার ডিগ্রি অ্যাওয়ার্ড হবে। বাট বাই রিসার্চ যারা মাস্টার্স বাই রিসার্চ মানে গবেষণা শুধুমাত্র থিসিসের মাধ্যমে যাদের মাস্টার্স করতে হবে, যেটি আমি করেছি মাস্টার্স বাই রিসার্চ, তার হচ্ছে 2 বছরই শুধু থিসিস করতে হবে। 2 বছরের থিসিসের একটা প্রসিডিওর রয়েছে। বাংলাদেশে থিসিসের জন্য এটা খুবই ব্যাড প্র্যাকটিস, আই ডোন্ট লাইক ইট। মানে বাংলাদেশের এই সিস্টেমটা আই থিঙ্ক যে ইট শুড বি চেঞ্জড। যে থিসিসের জন্য ডিফেন্স, আমি যখন কোনো প্রপোজাল লিখি আমার প্রপোজালে প্রেজেন্ট করতে হয় না, কোথাও প্রপোজালে ডিফেন্স হয় না, তারপরে সেই প্রপোজালে থিসিস লেখা সম্ভব কিনা এটা নিয়ে কোনো ডিসকাশন হয় না, আমি থিসিস লেখা শুরু করে দেই, তারপরে 1-2টা সেমিনারে আমি সেটা উপস্থাপন করে তারপরে আমি আমার সুপারভাইজারের সাথে যোগাযোগ করে থিসিসটা জমা দিয়ে দিই, সেটারও ফাইনাল ডিফেন্স অত ভালোভাবে হয় না। তো এভাবে ডিগ্রি অ্যাওয়ার্ডটা আসলে আমার মনে হয় না বাংলাদেশে এই সিস্টেমটা সুন্দর হচ্ছে, এটা পরিবর্তন হওয়া উচিত। ব্রুনাইতে যে সিস্টেমটা আমি দেখেছি সেটি হচ্ছে আমি যাওয়ার পর আমার ফ্যাকাল্টি থেকে আমাকে জানানো হলো যে থিসিসের জন্য প্রপোজাল রেডি করো, তুমি কোন টপিক নিয়ে লেখালেখি করবা, প্রপোজাল রেডি করো। আমি যেহেতু অ্যারাবিক ডিপার্টমেন্টে ছিলাম, আমি প্রথমে চিন্তা ছিল যে লিটারেচারের কোন একটা ফিল্ডে আমি থিসিস করব। তখন আমার ব্রুনাইতে 2জন লিটারেচারের খুব ভালো প্রফেসর ছিলেন। একজন হচ্ছেন মিশরের, উনি ভালো মানের একজন কবি, আমার খুব পছন্দের, এখনো ওনার সাথে আমার যোগাযোগ হয়, আরিফ কারখি। আরেকজন হচ্ছেন আলজেরিয়ান একজন দক্তর ছিলেন, ডক্টর কোরআনি, তিনি ছিলেন। এই 2জন লিটারেচারে খুবই ভালো ছিলেন। তো তাদের সাথে আমি সময় দিতাম, দেখা যেত প্রথম 2 মাস আমি কন্টিনিউ তাদের সাথে সময় দিয়েছি, শুধু এটা বোঝার জন্য যে কোন ফিল্ডে কিভাবে আমার প্রপোজালটা রেডি করা উচিত বা আমি কিভাবে কোন ফিল্ডে কাজ করাটা আমার জন্য ভালো হবে, ওনাদের কাছ থেকে সেটা আমি বোঝার চেষ্টা করেছি। আর ওনারা আমাকে শুরুতেই বলে দিয়েছেন যে থিসিসটা তুমি লিখবে, সুতরাং প্রপোজালটা তোমাকেই লিখতে হবে, টপিকটা তোমাকেই সিলেকশন করতে হবে, তুমি ভেবে দেখো, আমাদের সাথে পরামর্শ করতে পারো, আলোচনা করতে পারো, তোমার ইন্টারেস্টের ফিল্ড কোথায় সেটা তোমাকেই বের করতে হবে। তো আমি প্রথমে লিটারেচার নিয়ে কাজ করার একটা চিন্তাও ছিল, বাট পরবর্তীতে আমি যে টপিকটা নিয়ে কাজ করার চেষ্টা করেছিলাম সেটা নিয়ে আমি এনাফ ম্যাটেরিয়ালস পাচ্ছিলাম না, সেটা বাদ দিয়ে আমি ল্যাঙ্গুয়েজের ফিল্ডে কাজ করার সিদ্ধান্ত নিয়েছি। 4র্থ মাসে আমি আরবিক ল্যাঙ্গুয়েজের উপর একটা টপিক সিলেক্ট করে আমি একটা প্রপোজাল লিখি এবং যাওয়ার পরে 4 মাস পরে আমি প্রপোজালটা উপস্থাপন করার জন্য ফ্যাকাল্টিকে জানাই। ফ্যাকাল্টি একটা বোর্ড গঠন করে যেখানে 7 জন প্রফেসর ছিলেন আমাদের ফ্যাকাল্টির এবং অন্য ফ্যাকাল্টি, আমাদের ফ্যাকাল্টির ডিন ছিলেন, সেখানে অনেক স্টুডেন্টরা উপস্থিত ছিল, আমার পাশাপাশি আরও যারা থিসিস নিয়ে কাজ করবে তাদের প্রপোজাল উপস্থাপন করার জন্য তারা ছিল। এরকম একটা বড় হল রুমে আমি আমার প্রপোজালটা প্রেজেন্ট করেছি। প্রেজেন্ট করার পর সিস্টেমটা হচ্ছে প্রপোজাল প্রেজেন্ট করার পর সেখানে যারা প্রফেসররা বোর্ডে রয়েছেন তারা আপনাকে এই প্রপোজাল নিয়ে বিভিন্ন প্রশ্ন করবেন, দে উইল জাস্টিফাই ইউর প্রপোজাল, যে আপনি ওয়েদার ইট ইজ পসিবল টু ডু কমপ্লিট থিসিস অর নট, এটা দেখবেন যে আপনি এই প্রপোজালের উপর থিসিসটা শেষ করতে পারবেন কিনা। তো সেখানটায় প্রফেসররা অনেকগুলো প্রশ্ন করবেন, বিভিন্ন বিষয় জানার চেষ্টা করবেন আপনার কোয়ালিটি সম্পর্কে। তো আমি আলহামদুলিল্লাহ প্রথমবারেই সেটা ওভারকাম করতে পেরেছি এবং আমার প্রপোজালটা প্রথমবারেই অ্যাকসেপ্টেড হয়েছিল। তারপর থিসিসের কাজ শুরু করেছিলাম আমার সুপারভাইজারের সাথে। তো সেখানটায় যেই সিস্টেমটা, আপনার থিসিসের সুপারভাইজার আপনাকে হেল্প করবে, আপনাকেও খুব বেশি অ্যাটেন্টিভ থাকতে হবে ধারাবাহিকভাবে। আমাদের এমন হয়েছিল, সিস্টেম ছিল যে মাস্টার্সের ওখানে মাস্টার্স এবং পিএইচডি স্টুডেন্টদেরকে বছরে একবার অন্তত ইন্টারন্যাশনাল কোন একটা কনফারেন্সে একটা পেপার প্রেজেন্ট করতে হবে, এটা একটা শর্ত ছিল, এবং একবার নিজে যেই থিসিসটা লিখছে সেটার যে কোনো একটা চ্যাপ্টার বছরে একবার অন্তত কোনো একটা কনফারেন্সে প্রেজেন্ট করতে হবে। তো আপনি যেটা লিখছেন, আপনি যে শুধু সুপারভাইজারের সাথে আলোচনা করছেন তা না, আপনি কিন্তু জমা দেওয়ার আগেই অনেকটা দেখা যাচ্ছে আপনি যে একটা ইন্টারন্যাশনাল কনফারেন্সে আপনার একটা চ্যাপ্টার প্রেজেন্ট করছেন, সেখানেই অনেক অডিয়েন্স রয়েছে, অডিয়েন্সরা আপনাকে অলরেডি শুনছে, আপনার গবেষণা ভালো হচ্ছে কিনা সেটা সম্পর্কে জানছে এবং আপনাকে প্রশ্ন করছে, আপনি সুযোগ পাচ্ছেন এটাকে পুনরায় যাচাই বাছাই করে নেওয়ার। এবং ফাইনাল সাবমিশনের আগে আপনাকে আরেকবার প্রফেসরদের সামনে এটা প্রেজেন্ট করতে হবে। তখন প্রফেসররা, আমি খুব বিপদে পড়েছিলাম, প্রায় আমার সাবমিশনের 1 মাস আগে যে ফাইনাল প্রেজেন্টেশনটা করতে হয়েছিল, আমার ফ্যাকাল্টির একজন প্রফেসর ছিলেন যাকে আমি খুব কি যেন বলে
আমার কাছে খুব বিরক্তিকর মনে হতো থাকে। কারণ প্রথমে বিরক্তিকর মনে হলো, এখন মনে হচ্ছে যে তিনি আসলে ভালোই করেছেন, যা করেছেন আমার জন্য সেটি ভালোই ছিল। মানে তিনি খুব বেশি ভুল করতেন এবং মেথড সহ চেঞ্জ করে দেওয়ার চেষ্টা করতেন। দেখা যেত আমি 1 মাস আগে যখন প্রেজেন্ট করছি তখন উনি এত বেশি মোলাহাজাত বা এত বেশি বিষয় তিনি তুলে এনেছেন যে তোমার ম্যাথোডোলজিতে এই বিষয়গুলো চেঞ্জ করা দরকার, তোমার লেখার চ্যাপ্টারে এই চ্যাপ্টারে এটার চেঞ্জ আনা দরকার, ওই চ্যাপ্টারে ওটা, মানে এমন ভাবে একদম শুরু থেকে শেষ পর্যন্ত সবকিছু মানে পাই টু পাই উনি হচ্ছে আমার সবগুলো ভুলগুলো আইডেন্টিফাই করে বলেছেন যে এটা যদি তুমি ঠিকঠাক করে দিতে পারো তাহলে এটা একটা ভালো রিসার্চ হবে। পরে আমার সুপারভাইজারও সেখানে একমত হন এবং তিনি আমাকে হেল্প করেন। ওই 1 মাসে আবার অনেক কিছু চেঞ্জ করে তারপর ফাইনালি এটা সাবমিট করতে হয়। সাবমিট করার পর আপনার ফাইনাল ডিফেন্সটা হবে। আপনার থিসিসটা 2 জন রিভিউয়ার হচ্ছে আপনার এটাকে এক্সামিন করবে, 2 জন এক্সামিনার, একজন হচ্ছেন ইন্টারনাল, একজন এক্সটার্নাল। ইন্টারনাল এক্সামিনার আপনার ব্রুনাইয়ের কেউ হবে ওই ইউনিভার্সিটির, এক্সটার্নাল এক্সামিনার ব্রুনাইয়ের বাইরের কেউ হবে। 2 জনের কাছে আপনার থিসিসের কপি যাবে, তারা এটাকে এক্সামিন করে রিভিউ করে রিপোর্ট পাঠাবে। সেই রিপোর্টে যদি তারা লেখে যে এটাকে অ্যাওয়ার্ড জন্য কনসিডার করা যায় তাহলে আপনাকে ফাইনাল ডিফেন্সের জন্য ডাকবে। তো 2 জনের রিপোর্ট পাওয়ার পর আমাকে ডেকেছিলেন, আমি তারপর ডিফেন্সের জন্য সেখানে যাই। আবার প্রফেসরদের সামনে থিসিসের যে ফাইন্ডিংস, যে রেজাল্টস ছিল সেগুলো ডিফেন্স করার পর ফাইনালি আপনাকে তারা ডিগ্রি অ্যাওয়ার্ড করবে। তো প্রসিডিউরটা আমি বলবো যে অনেক সুন্দর। আপনি যদি কষ্ট করে এটাকে নিয়ে কাজ করে যেতে পারেন, আপনার কোয়ালিটি এনহ্যান্সমেন্টের জায়গাটা অনেক সুন্দরভাবে রিচ হবে এবং হচ্ছে কি আপনি খুব সুন্দর গবেষণার অভিজ্ঞতা নিয়ে সেখান থেকে আসতে পারবেন। আমি বলবো যদি আপনি একটু মনোযোগ দিয়ে ভালো প্রস্তুতি নিয়ে যদি সেখানে সময়টা ব্যয় করেন। রাইট, ধন্যবাদ মাহাদি ভাই। আমরা হচ্ছে কিছু কোশ্চেন পেয়েছি, যদিও ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনি অলরেডি অ্যান্সার দিয়ে দিয়েছেন। যেমন একজন জিজ্ঞেস করছেন যে মিনিমাম কোয়ালিফিকেশন কি, তো আপনি যদি আরেকবার একটু বলেন মিনিমাম কোয়ালিফিকেশনটা স্কলারশিপের জন্য। মিনিমাম কোয়ালিফিকেশনটা হচ্ছে আপনি এইজ রিকোয়ারমেন্টস আমি বলেছি, আন্ডার গ্রেডের জন্য 18 থেকে 25, পোস্ট গ্রেডের জন্য বিলো 35। আর স্বাভাবিকভাবে আপনি আন্ডার গ্রেডের জন্য আবেদন করতে হলে ইন্টারমিডিয়েট, আর পোস্ট গ্রেডের জন্য আপনার ব্যাচেলর অফ আর্টস বা মানে গ্র্যাজুয়েশন এটা লাগবে। আর যদি সিজিপি এর কোয়ালিফিকেশন বলেন তাহলে আমি বলবো এটা তারা নির্দিষ্ট করে দেন না সিজিপিটা কত লাগবে, বাট আমি যেটা বলেছি যদি আপনার সিজিপি হাইয়েস্ট হয় দেন ইউ উইল গেট প্রায়োরিটি ফ্রম দেম। যদি আপনার সিজিপি কারোর চেয়ে কম হয় তাহলে আপনার প্রায়োরিটিটা কমে যাবে। আর আইএলটিএস এর জন্য রিকোয়ারমেন্টসটা তারা ইউবিডিতে আমি যতটুকু জানি 6.5, কোনো কোনো ডিসিপ্লিন 6 চায়, এটা আইএলটিএস এর রিকোয়ারমেন্টসটা রয়েছে। আর এছাড়া বাহ্যিক কোয়ালিফিকেশন আপনার যদি পোস্ট গ্রাজুয়েটের জন্য, বিশেষ করে মাস্টার্স পিএইচডির জন্য আপনার যদি কোনো জার্নাল থাকে, আর্টিকেলস থাকে, তাহলে সেটা আপনাকে স্বাভাবিকভাবে হেল্প করবে। আচ্ছা, মোহাম্মদ রুবেল জিজ্ঞেস করছেন যে মেয়েদের জন্য সুযোগ কেমন আছে এবং 1 ইয়ারে কতজন বাংলাদেশি সুযোগ পায়? আচ্ছা, 1 বছরে কতজন বাংলাদেশি সুযোগ পায়? ইট ডিপেন্ডস। যেমন আমাদের বছর আমরা 6 জন স্কলারশিপের জন্য মনোনীত হয়েছিলাম, 3 জন আমরা গিয়েছিলাম, বাকি 3 জন আবার অন্য দেশে স্কলারশিপ হয়ে যাওয়ায় তারা আবার অন্য দেশে চলে যান। তো এটা ডিপেন্ডস। এটা হচ্ছে যেমন ইউটিবি টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি, তারা 2 জন 3 জন করে নেয় প্রায়। তারপরে ইউবিডিতেও প্রায় বছরই অনার্স মাস্টার্স পিএইচডি মিলে 3 জন 4 জন এরকম যায়। ইউনিসাতে 1 জন 2 জন করে নেয়, এর বেশি নেয় না। তা আমি বলবো যে 10-এর উপরে মনে হয় এখনো কোনো বছরে একাডেমিক ইয়ারে নেয়নি। আর 2 জন 3 জন 5 জন এক এক বছর এক এক রকম আর কি, খুব বেশি না। মেয়েদের জন্য সুযোগ আমি বলবো ওখানে ছেলেদের জন্য মেয়েদের জন্য আলাদা করে কোনো সুযোগের হিসেব নেই। আপনি যদি কোয়ালিফাইড হন ওখানে কোনো জেন্ডার ডিসক্রিমিনেশন নেই, ওখানে কোনো জেন্ডার কেন্দ্রিক কোনো বায়াসনেস নেই। এবং আই ওয়াজ এ বিট সারপ্রাইজ টু সি যে ব্রুনাইতে উমেন এম্পাওয়ারমেন্টটা যতটা তারা মুখে বলে না তার চেয়ে বেশি কার্যত। কারণ আমার ফ্যাকাল্টির ডিন ছিলেন মহিলা, ফিমেল টিচার, আমাদের গ্র্যাজুয়েট স্টাডিজের তৎকালীন ডিন ছিলেন ফিমেল টিচার, তারপরে রেজিস্ট্রার এখনও যিনি রয়েছেন ডক্টরা সারজানা, রেজিস্ট্রার ফিমেল। এবং ব্রুনাইতে আমি দেখেছি ইউনিভার্সিটিতে, ব্যাংকে, বিভিন্ন জায়গাতে উইমেন এম্পাওয়ারমেন্ট খুব ভালোভাবেই কার্যকর সেখানে। সেজন্য ছেলে আর মেয়েদের সুযোগ সেখানে আলাদা করে দেখানো নেই, এভরিওয়ান উইল গেট সেম প্রায়োরিটি। ওকে স্যার, একটা কোশ্চেন কাছাকাছি সেম, মাহরম ছাড়া যেতে পারবে কিনা মেয়েরা? এটা তো যিনি প্রশ্ন করছেন ব্যাপারটা তার। ব্রুনাইতে মাহরম ছাড়া যেতে পারবেন, সৌদি আরবে যেমন মাহরম ছাড়া যেতে দেয় না, বাট ব্রুনাইতে মাহরম ছাড়া যেতে পারবেন। এখন আপনি যাবেন কি যাবেন না
বা আপনার জন্য যাওয়াটা উচিত কিনা সেটা আপনার উপর নির্ভর করে। বাট আই উইল সাজেস্ট যে ব্রুনাইকে আই ফাউন্ড ব্রুনাই দারুসালাম আ ভেরি গুড মুসলিম কান্ট্রি। মানে আই উইল যে ওয়ার্ল্ডের মধ্যে যে মুসলিম কান্ট্রিগুলো রয়েছে, মানে আমার কাছে মনে হয়েছে এখন পর্যন্ত যেই দেশটাকে মুসলিম কান্ট্রি হিসেবে এবিট সিভিলাইজড, খুবই কাম অ্যান্ড কোয়াইট, খুব সুন্দর বলা যায়, সেটা আই উইল সিলেক্ট ব্রুনাই দারুসালাম। আপনি যদি মনে করেন যে মুসলিম মেয়েদের জন্য বা মুসলিমদের জন্য বা যারা একটু মাহরাম বা পর্দার বিষয়গুলো চিন্তা করেন, আপনারা চোখ বন্ধ করে ব্রুনাই যেতে পারেন। আপনাদের এটা এই বিষয়টা খুব ভালোভাবেই নিশ্চয়তা দেওয়া হয়। রাইট। ওকে, শহীদ মাহমুদ জিজ্ঞেস করছেন কিভাবে আবেদন করব। তো অলরেডি ভাইয়া বলেছেন। হ্যাঁ, এটা প্রসিডিউর আমি অলরেডি ব্যাখ্যা করেছি। একদম খেয়াল রাখতে সঠিক হবে। ব্যাখ্যা করেছেন ভাইয়া। যে রফিকুল ইসলাম জিজ্ঞেস করছেন যে পড়াশোনার পাশাপাশি কাজ করার সুযোগ কেমন আছে? অলরাইট, কাম টু দিস পয়েন্ট। আপনি যে কাজ করবেন বা আপনার যে কাজ করার মানসিকতা রয়েছে, সেজন্যই সুলতান কিন্তু আপনাকে মাসে 650 ব্রুনাই ডলার স্কলারশিপ দিবে। এটা বাংলাদেশি টাকায় প্রায় 40,000। আপনার সেখানে যে লিভিং কস্ট আমাদের বাংলাদেশের তুলনায় খুব বেশি হাই না, আমাদের মতোই। তো আপনি বাংলাদেশে 10,000 টাকায় চলতে পারেন, ব্রুনাইতেও 15 থেকে 20,000 টাকা লাগবে। বাকি টাকাটা এমনিতেই আপনার হাতে সেভিংস থাকতেছে। আপনি ঘুরতে পারবেন, এদিক সেদিক যেতে পারবেন, টাকা উড়াতে পারবেন, খরচ করতে পারবেন, দেশেও বাড়িতেও পাঠাতে পারবেন। এরপরেও আপনার চাকরি কেন করতে হবে? প্রথম কথা হচ্ছে যারা স্কলারশিপ অ্যাওয়ার্ডি, তাদের চাকরি করার কোনো সুযোগ নেই। এটা স্কলারশিপের যেই টার্মস অ্যান্ড কন্ডিশনস রয়েছে সেখানে উল্লেখ করা থাকে। যদি আপনি স্কলারশিপ পেয়ে থাকেন, আপনি কোনো পেইড জব করতে পারবেন না। আনপেইড কাজ করতে পারেন, ভলান্টারি অ্যাক্টিভিটিস করতে পারেন, কিন্তু আপনি কোনো পেইড জব করতে পারবেন না। যদি তারা জানতে পারে যে আপনি পেইড জব করছেন, আপনার স্কলারশিপ ক্যান্সেল করে দিবে, দেশে পাঠিয়ে দিবে। আর যদি আপনি স্কলারশিপ ছাড়া মানে ফি পেইং স্টুডেন্ট হন, নিজের টাকায় পড়তে যান, তখন আপনি কাজ করতে পারবেন, সমস্যা নেই। আচ্ছা, তো আমরা আরো কিছু কোশ্চেন পরে নিব। আর আমি যদি এখন একটু জিজ্ঞেস করি ভাইয়া, প্রতিটা স্কলারশিপ সেশনে হচ্ছে আমি সোশ্যাল সায়েন্স বা আর্টস ফ্যাকাল্টি যে স্টুডেন্ট যারা আছে ওদের জন্য আসলে সুযোগ কেমন জিজ্ঞেস করি। সো আপনি অলরেডি কিছুটা পার্শিয়ালি কভার করেছেন, তারপরে যদি একটু বলতেন যে আর্টস ফ্যাকাল্টি বা সোশ্যাল সায়েন্স ফ্যাকাল্টি যে সাবজেক্ট গুলো আছে এই সাবজেক্ট গুলোতে আসলে স্কলারশিপ কি পরিমাণ মনোযোগ যাচ্ছে প্রতি বছর, বা সুযোগ কেমন আসলে? যেমন অ্যারাবিক আপনারটা আমি জানি, এর বাইরে আর কি সাবজেক্ট আসলে হ্যাঁ, না সব সাবজেক্ট। আমি ইউবিডির কথা বললাম না, ইউবিডিতে তো জেনারেল ইউনিভার্সিটি, ইউবিডিতে সব সাবজেক্ট রয়েছে, সোশ্যাল সায়েন্স, আর্টস অ্যান্ড হিউম্যানিটিজ, সায়েন্স, বিজনেস, সব সাবজেক্ট রয়েছে। আপনি বিজনেসের বেসিক বলেন, মনে করেন ফাইন্যান্স, অ্যাকাউন্টিং, মার্কেটিং, ম্যানেজমেন্ট, এগুলো সব রয়েছে। তারপর আপনি সায়েন্স ফ্যাকাল্টি বলেন, অ্যাপ্লাইড ফিজিক্স, অ্যাপ্লাইড কেমিস্ট্রি, মানে পিওর ফিজিক্স, পিওর কেমিস্ট্রি, অ্যাপ্লাইড। তারপরে ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলো, যেগুলো বিভিন্ন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টস রয়েছে সেগুলো সবগুলো। তারপর সায়েন্স ফ্যাকাল্টির যেই মেজর ডিপার্টমেন্টগুলো সবগুলো রয়েছে। তার পাশাপাশি সোশ্যাল সায়েন্সের আপনি মনে করেন সোশিওলজি রয়েছে, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, ইন্টারন্যাশনাল রিলেশনস, এগুলো সব রয়েছে। আর্টস অ্যান্ড হিউম্যানিটিজের হিস্ট্রি, ইসলামিক সিভিলাইজেশন, জেনারেল হিস্ট্রি, তারপর হচ্ছে বিভিন্ন রকমের কালচারাল সাবজেক্টস, ল্যাঙ্গুয়েজ রিলেটেড, মালয় ল্যাঙ্গুয়েজ, সিঙ্গাপুরিয়ান ল্যাঙ্গুয়েজ, ইন্দোনেশিয়ান ল্যাঙ্গুয়েজ, মালয় কালচার, সাউথ ইস্ট এশিয়ান কালচার, এশিয়ান কালচার, সব ডিপার্টমেন্টস রয়েছে। আপনার সোশ্যাল সায়েন্সের রয়েছে, আর্টস অ্যান্ড হিউম্যানিটিজের রয়েছে, ইঞ্জিনিয়ারিংয়ের রয়েছে, সায়েন্সের রয়েছে, বিজনেসের রয়েছে, যে কোনো ডিপার্টমেন্টে আপনি আবেদন করতে পারবেন। আচ্ছা, আর ওখানে মোড অফ এডুকেশন কি, মানে ল্যাঙ্গুয়েজ কি? এখানে আপনি কি ইংলিশেই পড়াশোনা করেন? আপনি যদি না, আমি পড়েছি অ্যারাবিক মিডিয়ামে। তো আচ্ছা। সেখানে অ্যারাবিক মিডিয়াম রয়েছে, ইংলিশ মিডিয়াম রয়েছে। লোকাল যারা মালয়, তাদের জন্য মালয় মিডিয়াম রয়েছে, মানে লোকাল ব্রুনাইয়ান যারা, তারা মালয়েশিয়ান ল্যাঙ্গুয়েজ, মানে ওদের লোকাল ল্যাঙ্গুয়েজকে মালয় বলে আর কি। এটা ব্রুনাইয়ানরা ব্যবহার করে, মালয়েশিয়ানরা ব্যবহার করে, ইন্দোনেশিয়ানরা ব্যবহার করে, থাইল্যান্ডের ওরা ব্যবহার করে, তারপরে সিঙ্গাপুর মালয় ভাষায় কথা বলে। তো এদের মালয় ভাষা হলেও আবার প্রত্যেকের মালয় ভাষাটা ডিফারেন্ট ডায়ালেক্ট আছে, আলাদা উপভাষা আছে। মালয়েশিয়ানদের মালয় ভাষা একরকম, ব্রুনাইয়ানদের, মানে ওরা নিজেদেরটা বুঝে। বাট আবার আমাদেরকে বলে যে আমাদের প্রত্যেকের মালয় ভাষা কিন্তু আবার আলাদা আলাদা, এক একজনের মালয় ভাষায় এক এক রকম ভিন্নতা রয়েছে। তো সেই কালচারাল ডিপার্টমেন্টস গুলো রয়েছে। এবং ল্যাঙ্গুয়েজ অফ ইনস্ট্রাকশন, আপনি ইংলিশে পড়তে চাইলে আপনি ইংলিশে পড়তে পারেন, অ্যারাবিকে পড়তে চাইলে অ্যারাবিকে পড়তে পারেন, মালয় ভাষায় পড়তে চাইলে মালয় ভাষায় পড়তে পারেন। আচ্ছা, গ্রেট। ওকে, আর আচ্ছা আমরা হচ্ছে এবার ফাইনালি আপনার একটু এক্সপিরিয়েন্স শুনতে চাই, যেটা আপনি ওখানে ছিলেন। আর ওখানে ফার্স্ট অফ অল কোনো ধরনের ডিফিকাল্টিজ আছে কিনা, আর সেকেন্ড হচ্ছে আপনার যদি কোনো স্পেশাল কোনো মেমোরিজ বা যেটা আমাদেরকে একটু চেরিশ করতে পারবেন। আমি হ্যাঁ হ্যাঁ, মানে I have a lot of special memories, I will say। মানে অনেক স্পেশাল মেমোরি আমার রয়েছে, এবং হচ্ছে মানে I just enjoyed। আমাকে যদি এক কথায় জিজ্ঞেস করা হয় হাই ওয়াজ মাই ব্রুনাই লাইফ, I will say যে
আই জাস্ট এনজয়েড দিস টাইম। মানে ব্রুনাইয়ের প্রত্যেকটা টাইম, প্রত্যেকটা সময়, প্রত্যেকটা মুহূর্ত সবকিছু আমি এনজয় করেছি, এবং আমার জীবনের একটা বড় চ্যাপ্টার আমি বলবো যে আমার খুব আনন্দের ছিল। মানে অনেক কিছু আমি শিখেছি, অনেক কিছু দেখেছি, আবার অনেক আনন্দের মধ্য দিয়ে আমি সময় কাটিয়েছি। তো একটা ফার্স্ট অফ অল ডিফিকাল্টিস আপনি যেটা বললেন, প্রথম ডিফিকাল্টিস বলবো ব্যাচেলরদের জন্য বা ছেলেদের জন্য। যেমন আমি যাওয়ার পরে যেটি হয়েছে, প্রথমবারেই আমি যখন রেসিডেন্সিয়াল হোস্টেলে গেলাম, দুপুরে খাওয়ার সময়, তখন খাওয়ার জন্য আমি হচ্ছে ক্যান্টিনে গেলাম। তো ক্যান্টিনে গিয়ে আমি দেখলাম তাদের ওখানটায় আমাদের জন্য যেহেতু খাবার ফ্রি, তো ক্যান্টিনে গিয়ে আমি খাবারের জায়গাতে দেখলাম ফিশ রাখা আছে, বিফ রাখা আছে, মাটন রাখা আছে, চিকেন রাখা আছে, ভেজিটেবলস রাখা আছে। প্রত্যেকে তাদের পছন্দ অনুযায়ী খাবার নিবে আর খাবে। তো তখন খুব ক্ষুধার্ত ছিলাম। এয়ারলাইন্সে, সিঙ্গাপুর এয়ারলাইন্সে খেয়েছি, বাট সিঙ্গাপুর এয়ারপোর্টে আমার প্রথম দিন প্রায় 8 ঘন্টা ট্রানজিট ছিল। তো এয়ারপোর্টে আমি খুব বেশি খাবার খেতে পারিনি। ম্যাকডোনাল্ডসটা খুঁজে পেয়েছিলাম, ম্যাকডোনাল্ডসও খুব তৃপ্তি করে খেতে পারিনি তখন। তো আমি তখন বেশ ক্ষুধার্ত ছিলাম। ক্যান্টিনে গিয়েই একটু ফিশ, একটু বিফ, একটু চিকেন টিকেন নিয়ে বসলাম, মজা করে খাবো। এখন ফিশটা মুখে দিয়ে দেখি আমরা যেমন খুব ভালোভাবে এটাকে সিদ্ধ করে ভুনা করে, মানে আমি যেটা বলতে চাচ্ছি ভুনা টুনা করে ভালোভাবে ভেজে টেজে আমরা রান্না করি, ওদের ওখানটায় এটা মনে হয়েছে যে এটা পুরোপুরি প্রায় অর্ধেকটা মতো কাঁচা, ভালোভাবে মশলা দিয়ে ভুনা করা হয়নি। ফিশ মুখে দিতে পারছি না, মিষ্টি লাগছে। তাও ভাবলাম মাছ খাবো না, এবার একটু বিফ নিলাম। বিফ মুখে দিয়ে দেখি এটা মিষ্টি, মনে হচ্ছে যেন চিনি গুড় টুড় দিয়ে রান্না করছে। এখন গোশত তো আমরা হচ্ছে ঝাল খেয়ে অভ্যস্ত, এটাকে তো আমি মিষ্টি খেতে পারি না, পারতেছি না বিফটা খেতে। চিকেন নিলাম, চিকেনটাও মিষ্টি। তারপর ওদের ক্যান্টিন বয়কে জিজ্ঞেস করলাম, ওরা বললো যে আমরা তো ঝাল একটু কম খাই, অধিকাংশটাতেই আমরা সুগার ইউজ করি এবং একটু মিষ্টি মশলা দিয়ে রান্না করি, ঝাল মশলা খুব একটা ব্যবহার করা হয় না। তো এমনিতে পেটে ক্ষুধা, তার উপর গরুর গোশত যদি মিষ্টি খেতে বলা হয় কোনো বাঙালিকে, আমার মনে হয় না কেউ মিষ্টি গরুর গোশত খেতে পারবে। তো আমার মনে হচ্ছে যে আমার এই খাবার খেয়ে এখানে থাকা সম্ভব না, আমি সেটা রেখে চলে আসছি। প্রথম 1-2 দিন জীবন বাঁচানোর জন্য বাইরে গিয়ে কিছু ইন্ডিয়ান রেস্টুরেন্ট রয়েছে সেখানে খেয়েছি, ম্যাকডোনাল্ডস ছিল সেখানে ম্যাকডোনাল্ডসে খেয়েছি, এগুলো দিয়ে মোটামুটি পার করেছি। বাট আমি চিন্তা করে দেখলাম যে আমাকে যেটা করতে হবে, আমি যেখানে থাকতাম, আমাদের ব্রুনাইতে থাকার সিস্টেমটা হচ্ছে একটা ফ্ল্যাটে 4টা করে রুম, 3টা বেডরুম, একটা হচ্ছে ড্রয়িং ডাইনিং রুম বড়, আর একটা ওয়াশরুম, একটা কিচেন। এই 3টা বেডরুমে 3 জন করে থাকবে। বাট আই ওয়াজ ভেরি লাকি যে আমি সেখানে যতটুকু সময় ছিলাম আমি পুরো একটা ফ্ল্যাটে একা ছিলাম। আমার ফ্ল্যাটে প্রথম দিকে আমাদের বাংলাদেশের বড় ভাই আল আজহার বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট ছিলেন বজলু ভাই, এখন দুবাই এম্বাসিতে রয়েছেন। বজলু ভাই বেশ কিছুদিন আমার সাথে ছিলেন, মানে বজলু ভাই যেই রুমে ফ্ল্যাটে থাকতেন ওখানেই আমি উঠেছি। তো বজলু ভাই ওনার পড়া শেষ করে দেশে চলে আসার পরে বাকি পুরো সময়টা আমি ওই ফ্ল্যাটে একা ছিলাম, মানে পুরো 3টা বেডরুম, একটা ড্রয়িং ডাইনিং রুম, এই পুরোটাতে একা। তখন আমার যেটা মনে হয়েছে যে আমাকে এখানে বেঁচে থাকতে হলে রান্না করা শিখতে হবে। বাংলাদেশে থাকতে আমি জীবনে কখনো রান্না করিনি এবং চুলার কাছেও যাইনি। আমি ঢাকা ইউনিভার্সিটিতে আমার অনেক ফ্রেন্ডরা রুমে রান্না করতাম, আমি তাদেরকে দেখে বলতাম যে জীবনে যদি না খেয়ে থাকতে হয় না খেয়ে থাকবো, তবুও রান্না করে খেতে পারবো না। কিন্তু এই এক্সপেরিয়েন্স আমার মানে এটা মোটোটা চেঞ্জ হয়ে গেল। আমি তখন চিন্তা করলাম যে রান্না না শিখলে আমি এখানে থাকতে পারবো না। তখন রান্না শেখার জন্য চেষ্টা করলাম। তখন ইউটিউব টিউটোরিয়াল তেমন দেখতাম না। আমি যেটা করতাম, প্রথমে বজলু ভাই থাকাকালীন সময় আমি বজলু ভাইয়ের কাছ থেকে ডাল রান্না করাটা শিখেছি, ডিম ভাজি করা, আলু ভর্তা করা এটুকু শিখেছি। তারপরে বাংলাদেশে আমার বড় আপা ছিল, আম্মা ছিল, আপাকে এবং আম্মাকে ফোন করে করে একদিন মাছ রান্না করা, একদিন গরু মাংস রান্না করা, একদিন চিকেন রান্না, এগুলো শিখেছি। বাট এটা আমার জীবনে অনেক বড় একটা লার্নিং। আমি এখন বলতে পারি যে আমি সবকিছু রান্না করতে জানি। এবং আমরা সেখানে যাওয়ার 1 মাস পরে একটা ইন্টারন্যাশনাল স্টুডেন্টস ডে ছিল। ইন্টারন্যাশনাল স্টুডেন্টস ডেতে প্রত্যেকে তাদের কান্ট্রির ফুড প্রেজেন্ট করেছে। তো সেখানে বাংলাদেশের পক্ষ থেকে আমরাও একটা খাবার প্রেজেন্ট করব। আমরা কি প্রেজেন্ট করব? তো বাংলাদেশে একটা পরিচিত খাবার হচ্ছে ভুনা খিচুড়ি। তো আমি ভুনা খিচুড়ি তখন রান্না করতে জানতাম না, গরুর মাংসের ভুনা খিচুড়ি রান্না করে তারপরে হচ্ছে আমি সেখানটায় গরু মাংসের ভুনা খিচুড়ি রান্না করে আমরা প্রেজেন্ট করেছিলাম। সেটা কেবলমাত্র 1 মাসের এক্সপেরিয়েন্স। তো বেশ ভালোভাবেই রান্না টান্না শিখেছি, এটা একটা ভালো এক্সপেরিয়েন্স ছিল। আমি বলবো যে ফার্স্ট ডিফিকাল্টিস মানে এটাই ছিল যে সার্ভাইভ করার জন্য খাবার সাথে নিজেকে অ্যাডাপ্ট করে নেওয়া। আর আরো অনেক মেমোরি ছিল, যেমন আমার ফ্রেন্ডদের সাথে আমার বেশ কিছু বিভিন্ন দেশের ফ্রেন্ড ছিল। আমরা ব্রুনাইয়ের যারা আমরা ইউনিভার্সিটিতে পড়তাম ফরেন প্রায় 21টা দেশের স্টুডেন্ট ছিলাম আমরা। তো আমাদের ওখানে বাংলাদেশের একজন স্টুডেন্ট, এখন উনি বাংলাদেশ এম্বাসিতে রয়েছেন ব্রুনাইতে,
মোহাম্মদ আবু নাইম, আমার খুব প্রিয় বন্ধু এবং বড় ভাই। উনি ব্রুনাইতে অনার্স করেছেন এবং সেখানে উনি ওনারা থাকতে, বজলু ভাই, গোলাম ভাই, নাইম ভাই, ওনারা বাংলাদেশিরা থাকতে, যেটা হয় আর কি, বাংলাদেশিরা তো সব জায়গায় সংগঠন করে বেড়ানো আমাদের অভ্যাস। বাংলাদেশে থাকতেও আমরা অর্গানাইজেশন করতাম, ইনস্টিটিউশন কমিটি গঠন করতাম, সেখানে গিয়েও বাঙালিরা থেমে থাকে নাই আর কি। তো ওনারা সেখানে গিয়ে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ফেডারেশন নামে একটা অর্গানাইজেশন করে এবং সেটায় এখন পর্যন্ত, আমি আসার আগ পর্যন্ত 7টা কমিটি হয়েছে। 7টা কমিটিতে 4টা কমিটিরই প্রেসিডেন্ট বাংলাদেশি কেউ ছিল। তো সেখানে আমরা যাওয়ার পরে, আমি 1 বছর যাওয়ার পর দ্বিতীয় বছর আমিও ক্যান্ডিডেট ছিলাম ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ফেডারেশনে, এবং সেখানটায় গোপন ভোট হয়। আমাদের 21টা দেশের সব রিপ্রেজেন্টেটিভরা ভোট দেন। আমরা একটা পিকনিকে যাই, আমাদের সিস্টেম হচ্ছে আমরা পিকনিক করব, পিকনিকে বিচে আমরা অনেক মজা টজা করবো, খাওয়া দাওয়া করবো, সব শেষে সবাই বসে গোপন ব্যালটে ভোট দিব, ভোটে একজন প্রেসিডেন্ট নির্বাচন হবে। তো আমি নিজেও জানতাম না যে আমি প্রেসিডেন্ট হতে যাচ্ছি, এটা ইট ওয়াজ এ বিট সারপ্রাইজিং। মানে আমি যখন রেজাল্ট অ্যানাউন্সমেন্ট হচ্ছে যে এখন থেকে আগামী 1 বছরের জন্য ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ফেডারেশনের প্রেসিডেন্ট আমার নাম ঘোষণা করলো, আমি তো অবাক যে আমাকে এই মালয়েশিয়ান, সিঙ্গাপুরিয়ান, ইন্দোনেশিয়ান এত দেশের পোলাপান, ওখানে ফিলিস্তিনি ছিল, আফ্রিকান ছিল, তারপরে ককেশাস অঞ্চল বা মধ্য এশিয়ার কিরগিজ, তুর্কমেনিস্তান, তারপরে কসোভো অনেকেই ছিল। তো সবাই ভোট দিয়ে দেখা গেল যে সর্বোচ্চ ভোট পেয়েছি আমি, এবং আমি প্রেসিডেন্ট হয়েছি। 1 বছর প্রেসিডেন্ট ছিলাম, এটা একটা গ্রেট মেমোরি আমি বলবো। ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ফেডারেশনের প্রেসিডেন্ট ছিলাম 1 বছর। তো প্রেসিডেন্টের হলে সবচেয়ে বড় সুবিধা যেটা, আপনি অনেক মানে স্টুডেন্টদেরকে হেল্প করার সুযোগ পাবেন। ওখানে অনেক স্টুডেন্টই থাকে আফ্রিকান বা বিভিন্ন দেশের স্টুডেন্টরা, যারা নতুন করে আসে, তাদের বাসা ঠিক করে দেয়া, তাদের হোস্টেলের রুম ঠিক করে দেয়া, খাবার দাবারের ব্যাপারে তাদেরকে সাপোর্ট করা, তারপরে তাদের ক্লাস অ্যাকোমোডেশন কোনটা কি সমস্যা রয়েছে এগুলো হেল্প করা। তো এই সুযোগটা আপনি পাবেন, অনেক স্টুডেন্টকে আপনি হেল্প করতে পারবেন। পাশাপাশি আপনি ইউনিভার্সিটির যেই টিচাররা, যেমন আমাদের সেখানে তো ভাইস চ্যান্সেলর, তারপরে ডেপুটি ভাইস চ্যান্সেলর, যাদেরকে আমরা ভাইস চ্যান্সেলর বলি, তাদের ওখানে তারা রেক্টর বলে, রেক্টর, তারপর হচ্ছে ডেপুটি রেক্টর, তাদের সাথে একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং এবং সম্পর্ক তৈরি হয়। এবং আমার এখনো হোয়াটসঅ্যাপে আমাদের ভাইস চ্যান্সেলর যিনি, তার সাথে কথা হয়, ডেপুটি ভাইস চ্যান্সেলর ওনাদের সাথে যোগাযোগ হয়। খুব ভালো একটা সম্পর্ক তৈরি হয়েছিল ওই সময়টাতে ওনাদের সাথে। যে কোনো প্রয়োজনে ওনারা আমাদের সাথে যোগাযোগ করতেন যে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের কি অবস্থা, এটার কি সমস্যা, এটা কিভাবে সলভ করা যায়, আমাদেরকে ডাকতেন। এবং দেখা যেত যে ইউনিভার্সিটির যে স্টুডেন্ট কেন্দ্রিক বড় একটা অর্গানাইজেশন থাকে সেন্ট্রাল, সেখানে বিভিন্ন মিটিংয়ে আমাদেরকে ডাকতেন, আমরা থাকতাম। তো এটাও অনেক বড়ভাবে তাদের সাথে মেশার সুযোগ হয়েছে। ব্রুনাই কালচারের সাথে খুব ভালোভাবে মিশেছি। আমার কাছে মনে হয়েছে ব্রুনাইটা যদি ইসলামিক কালচারের দিক থেকে আমি বলি, তাহলে বলবো যে এটা একটা সুফিজম বেসড কান্ট্রি। তারা সুফিজমকে খুব বেশি হৃদয়ে লালন করে। ব্রুনাই সুলতান নিজেই সুফিজমকে খুব ভালো করে ধারণ করার চেষ্টা করেন, এবং সেখানটায় তারা অনেক বেশি লিবারেল, সবকিছুর বিষয়ে তারা খুব উদার, এবং খুব বেশি এক্সট্রিম কোনো কিছুতে হন না, বা এক্সট্রিমিজমকে তারা পছন্দ করেন না। তারপরে হচ্ছে তাদের কালচারে তাদের 3টা বিষয় রয়েছে। 1 নম্বর হচ্ছে মালয় কালচার, 2 নম্বর হচ্ছে ইসলামিক কালচার, 3 নম্বর হচ্ছে ব্রুনাই সুলতান, যেই সুলতানের অর্ডার। এই 3টা বিষয়ের ব্যাপারে কোনো ছাড় নেই, তারা কারোর সাথে আপোষ করবে না। ফার্স্ট অফ অল মালয় কালচার, সেকেন্ড ইসলামিক কালচার, থার্ড হচ্ছে ব্রুনাই সুলতানের অর্ডার। এই 3টা জিনিসের ব্যাপারে তারা কারোর সাথে কোনো আপোষ করবে না। এটা তাদের প্রত্যেককেই, এটা হচ্ছে তাদের মূল নীতি, এটার উপর তারা থাকেন। এবং আশ্চর্য জিনিস হচ্ছে, আমাদের অধিকাংশ দেশের রাষ্ট্রপ্রধানদের জন্য যেই নিশ্ছিদ্র নিরাপত্তা দেয়া হয়, যেটা হচ্ছে আমাদের দেখা যায় যে বাংলাদেশে একজন সাধারণ পলিটিশিয়ানের জন্য, বা একজন বড় আমলা, বা যে কোনো কারোর জন্য, একজন যাকে আমরা ভিআইপি বলি আর কি, তার জন্য যে সেফটি সিকিউরিটি মেনটেন করা হয়, মানে বিশাল গাড়ি বহর, চারপাশে জ্যাম লাগে যায়, চারপাশে গাড়ি আটকে রেখে তাকে মাঝখান দিয়ে রাস্তা করে দিতে হয়। বাট একটা টোটালি অপোজিট সিনারিও আমি দেখেছি ব্রুনাইতে। সুলতান নিজে একা গাড়ি ড্রাইভ করেন উইদাউট হ্যাভিং এনি সিকিউরিটি। তার সাথে কোনো সিকিউরিটি থাকে না, কোনো প্রোটোকল থাকে না, তার সাথে একজন সিঙ্গেল কাউকে রাখেন না, একা গাড়ি ড্রাইভ করে ব্রুনাইতে সুলতান মানে রাস্তা দিয়ে চলেন। এমন অসংখ্য বার হয়েছে
যে আমাদের পাশ দিয়ে ব্রুনাই সুলতান হাসান আল বলকিয়া গাড়ি ড্রাইভ করে চলে গেছেন, তার সাথে আর কোনো সিকিউরিটি বা কেউ গার্ড নেই। এবং মসজিদে যখন তিনি ঈদের নামাজ বা জুমার নামাজ পড়তে আসেন, লাইন ধরে সবাই দাঁড়ায় থাকে, তিনি সবার সাথে হ্যান্ডশেক করে করে তারপর ভেতরে প্রবেশ করেন। এবং একবারের জন্য কোনো গার্ড সামনে পেছনে থাকে না, যে এমনও তো হতে পারে এখানে যারা নামাজের জন্য দাঁড়িয়েছে কেউ একজন সুলতানকে মেরে দিতে পারে, তাদের কোনো ভয় নেই। তারা মনে করেন যে আমাদের প্রজারা বা আমাদের অধীনস্থ সিটিজেনরা কখনোই আমাদেরকে মারার মতো এত ভয়ঙ্কর চিন্তা করবে না। এবং এই যে স্যাটিসফ্যাকশনটা জনগণের মধ্যে, সর্বসাধারণের মধ্যে বা নাগরিকদের মধ্যে এই সন্তুষ্টিটা কিভাবে এসেছে, আমি অনেকের সাথে, আমার ফ্রেন্ডদের সাথে, টিচারদের সাথে, ব্রুনাইয়ান লোকাল টিচারদের সাথে বা যাদের সাথে ভালো সম্পর্ক তৈরি হচ্ছে অনেকের কাছেই জানার চেষ্টা করেছি। একটা বিষয় হচ্ছে, ব্রুনাইতে দেখতাম যে যত নামাজ পড়তেন তারা বা যত দোয়ার অনুষ্ঠান হতো, এমন কোনো দোয়ার অনুষ্ঠান বা নামাজের পরের মুনাজাত নেই যেখানে ছোট বড় সবাই কেউ সুলতানের নাম ধরে দোয়া না করে। সবাই সুলতানের জন্য দোয়া করতেছে, মানে এভরিওয়ান ইজ স্যাটিসফাইড অন সুলতান, সবাই সন্তুষ্ট। কিছু খুব রেয়ার কিছু এক্সেপশন রয়েছে, সেটা খুব স্বাভাবিকভাবে থাকবে, যাদের কাছে বিভিন্ন বিষয় সুলতানের উপর তাদের হয়তো অসন্তুষ্টি থাকতে পারে, বাট ওই সংখ্যাটা খুবই ফিউ। তো আমি বলবো যে অধিকাংশের কাছে সুলতানের বড় একটা সন্তুষ্টি রয়েছে। এটা হচ্ছে সুলতান তাদের যেই নাগরিক অধিকার, মৌলিক অধিকারগুলো, সেগুলো খুব ভালোভাবে সার্ভ করার চেষ্টা করেন। সুলতান দেখা যায় যে তাদের খাদ্য, বস্ত্র, বাসস্থান, এডুকেশন, চিকিৎসা, এগুলোর ব্যাপারে খুব উদার। যেমন আপনি একটা বাড়ি, আপনার এখন বাড়ি দরকার, আপনি একটা বাড়ি বানাবেন বা একটা বাড়ি কিনবেন, 40,000 মানে ব্রুনাই ডলার্স, 50,000 ব্রুনাই ডলার্স আপনার লাগবে। সুলতান আপনাকে হাউস লোন দিবে। এখন আপনার চাকরি তত বড় না, হাউস লোনটা আপনি কিভাবে শোধ করবেন? আপনার হাউস লোন শোধ করার সিস্টেম হচ্ছে, বাংলাদেশে যেমন ইনস্টলমেন্টের পরিমাণটা অনেক বড় হয়, কিস্তি শোধ করতে পারে না কেউ, ওখানে কিস্তি হচ্ছে, ধরেন আপনার মান্থলি কিস্তি হচ্ছে ইনস্টলমেন্টে তো $200। $200 তো একজন সাধারণ কৃষক যে সেও পে করতে পারে। মানে তো আপনার $50,000 ঋণ আপনি $200 করে দিবেন। যদি প্রশ্ন আসে কতদিনে শেষ হবে, সুলতান বলে দেয় যে তার যত জেনারেশন আসবে চলতে থাকুক $200 করে, একদিন না একদিন তো শোধ হবেই। এটা এভাবে আপনাকে হাউস লোন দিবে, আপনাকে কার লোন দিবে, আপনার ভালো চাকরি সুবিধা দিবে, বেতন দিবে। আপনার যেহেতু মৌলিক অধিকারগুলো সুন্দরভাবে সার্ভ করা হয়, তো সেই জায়গাতে আপনি আসলে সুলতানের উপর অসন্তুষ্ট হওয়ারই সুযোগ বা কোথায় পাবেন। তবে কিছু, আপনি যদি পলিটিক্যাল রাইটস নিয়ে কথা বলেন, আমি বলবো যে রাজতন্ত্রে বা সালতানাতে তো পলিটিক্যাল রাইটস থাকে না। আপনি সাধারণ নাগরিক হিসেবে সুলতানের বাইরে কথা বলার সুযোগ আপনার নেই। সুলতান নিজে তার মন্ত্রণালয় সিলেক্ট করবে, মন্ত্রীদেরকে সিলেক্ট করবে, বাছাই করবে। সুলতান নিজেই মানে মন্ত্রণালয় ঘোষণা করবে। তা সুলতান নিজে প্রধানমন্ত্রী। ব্রুনাই সুলতান 4-5টা মিনিস্ট্রি দায়িত্ব পালন করেন। তার বড় ছেলে ক্রাউন প্রিন্স, এগুলো সব সুলতান নিজে সাজাবে। আপনার জনগণের যে রাইটস, পলিটিক্যাল রাইটস বা ভোটিং রাইটস, সেটা নাই, সেটা থাকবে না, এটা তো আমরা সকলেই জানি। রাজতন্ত্রে বা সালতানাতে এগুলো থাকে না। বাট সবকিছু মিলিয়ে মানে মোস্ট অফ দ্যাম আর হ্যাপি অন দেয়ার সুলতান, মানে তারা তাদের সুলতানের উপর হ্যাপি। এতটুকু পর্যন্ত আমি ছোট, যদি বেশি সময় না নিয়ে নেই, আরো অনেক মেমোরি রয়েছে, হয়তো অনেক সময় লেগে যাবে এত বেশি কথা বলতে গেলে। রাইট রাইট, বুঝতে পেরেছি। আসলে এক্সপেরিয়েন্স, যেটা অনেকদিন ছিলেন। দেখ, আমরা একদমই শেষ প্রান্তে, আমাদের 1 ঘন্টার অনেক বেশি সময় হয়ে গিয়েছে আসলে। একজন হচ্ছে ওয়েব অ্যাড্রেস অফ দিস স্কলারশিপ চাচ্ছে। তো আমরা মনে হয় এই সেশন শেষ করে কমেন্ট সেকশন হচ্ছে এই স্কলারশিপের লিঙ্কটা আমরা দিয়ে দিব আর কি, এই স্কলারশিপটা দিয়ে দিব। ফরিদিন তালুকদার বলছেন, ভাই অনেক তথ্য জানছি, ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ দেখার জন্য। কামরুন নাহারিন বলছেন জাযাকুল্লাহ খাইরান, ধন্যবাদ। হাসান মাহমুদ বলছে গুড। মাহমুদ, থ্যাংকস ফর ওয়াচিং ম্যান। এন্ড দেন বলছে অনেক তথ্য জানতে পারলাম, অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ মিরাজ ভাই দেখার জন্য। মিরাজ আমার ডিপার্টমেন্টের স্টুডেন্ট, ও তৃতীয় বর্ষ 5ম সেমিস্টারে পড়ছে, খুবই মানে ব্রাইট স্টুডেন্ট। মাহাদি ভাই কেমন আছেন? আপনার বল খুব মিস করি ভাই। জিল্লু আমার ডিপার্টমেন্টের ইমিডিয়েট ছোট ভাই, 10-11 সেশনের, খুবই ভালো এবং খুবই দুর্দান্ত ব্যাটসম্যান জিল্লু। আমি ওর সাথে একত্রে ডিপার্টমেন্টের টিমে ক্রিকেট খেলেছি, তো খুব ভালো ব্যাটসম্যান এবং কিপার ছিল, আর আমি ভালো বোলার ছিলাম আর কিছু জন্য আমার বল মিস করে। জিল্লু, তোমাকেও মিস করি, কোনো এক সময় আবার হয়তো আমরা মাঠে সুযোগ হলে খেলাধুলা করবো। আচ্ছা, মাহাদি ভাই, লাস্ট কোয়েশ্চেনটা আমরা নিচ্ছি যে ইকোনমিক্স অনার্স ফার্স্ট ইয়ার কিভাবে স্কলারশিপ পেতে পারি? আই থিংক প্রিপারেশন নিতে পারে খুব ফার্স্ট, হ্যাঁ প্রিপারেশন নিতে পারে। আমি প্রসিডিউরটা বলেছি, ইউ জাস্ট ফলো মাই মানে স্পিচ এবং হচ্ছে ইনস্ট্রাকশনগুলো ফলো করেন।
আর আপনার ফার্স্ট ইয়ার থেকেই যদি টার্গেট থাকে বাইরে পড়াশোনা করার, প্লিজ ট্রাই টু মেক ইউ সিজিপিএ হাই। আপনি একটু সিজিপিএটা হাই করার চেষ্টা করেন ডিপার্টমেন্ট একাডেমিক পড়াশোনায়, সিজিপিএর পাশাপাশি একাডেমিক বিভিন্ন ডিপার্টমেন্টের বাইরেরও বই পড়ার চেষ্টা করেন টু গ্যাদার এনর্মাস নলেজ অন ইউর ফিল্ড, যেটা আপনাকে হেল্প করবে আপনার একটু আলাদা করবে অন্যান্যদের চেয়ে, তাহলে আপনার জন্য এটা ইজি হবে। মোহাম্মদ আলী রুবেল, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ ভাই। তানভীরুল ইসলাম, অনেক ভালো লাগছে ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ তানভীর ভাই। মুসাফির মুস্তাফিজ, অনেক ভালো লাগলো স্যার, আপনাকে বলছে। থ্যাংক ইউ সো মাচ। তোমাকে অসংখ্য ধন্যবাদ দেখার জন্য, আশা করছি এটি তোমাদের অনেক কাজে লাগবে। আচ্ছা মাহাদি ভাই, এনি লাস্ট ওয়ার্ড টু দ্য অডিয়েন্স, আমরা শেষ করে দিব, যদি আপনার ফাইনালি কিছু বলার থাকে। আমিও আজকে খুবই আনন্দিত, একটি সুন্দর সেশন উপভোগ করেছি। আমি ফার্স্ট অফ অল আই উইল টেক দ্য অপরচুনিটি টু সে বিগ রাউন্ড অফ অ্যাপ্লাউজ ফর আওয়ার হোস্ট মিস্টার তানিন জাহিদ, এবং এত সুন্দর একটি প্রোগ্রাম হোস্ট করার জন্য এবং আমাকে ইনভাইট করার জন্য। আই এম গ্রেটফুল টু ইউ, থ্যাংকস আ লট ফর দিস সেশন। এবং এটা খুবই দরকার ছিল, আমাকে অনেকেই ব্রুনাই স্কলারশিপের ইন ডিটেলস নিয়ে প্রশ্ন করে, জানার চেষ্টা করে, কেউ ফোন করে, কেউ মেসেজ করে। আমি ইন্ডিভিজুয়ালি অনেককে বলার চেষ্টা করছি, বাট রাইট নাও একটা কালেকটিভ অ্যাপ্রোচ, আমরা এখানটায় ওপেন একটা প্ল্যাটফর্মে কথা বলার সুযোগ হয়েছে। এটা একটা সুন্দরভাবে নিশ্চয়ই একটা কালেকশানে থাকবে আপনার পেজে, সেই কালেকশন থেকে কারোর দরকার হলে সেটা দেখে নিতে পারবে। এবং আশা করছি যারাই ব্রুনাই দারুস সালামের গভর্নমেন্ট স্কলারশিপ নিয়ে আগ্রহী তারা এটা থেকে উপকৃত হবে। তো এই সুন্দর সেশনটি আয়োজন করার জন্য আমি আজকের হোস্ট তানিন জাহিদকে ধন্যবাদ জানাচ্ছি, এবং যারা আমাদের সাথে ছিলেন আপনাদের সকলকে এত লম্বা সময় আমাদের সাথে ব্যয় করার জন্য আন্তরিকভাবেই কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আপনাদের প্রতি। আর আমাদের আলোচনা আপনাদের যদি উপকারে আসে, সকলের জন্য আমাদেরকে আপনাদের দোয়া স্মরণ রাখবেন, এবং আপনারা যারা শুনেছেন, যারা এসব ব্যাপারে জানার আগ্রহী কিন্তু শুনিনি, তাদেরকেও জানানোর চেষ্টা করবেন। আপনাদের সকলের জন্য শুভকামনা। আল্লাহ আমাদের সকলকে নিজেদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছার তৌফিক দান করুন। আমিন। আমি একটু ধন্যবাদ জানাতে চাই মাহাদি ভাইকে, অনেক সময় দিয়েছেন আপনি, আর প্রায় 1 ঘন্টা, অনেক সময়টা। আই থিঙ্ক আসলে যেটা আমি আরেকবার লাস্ট ওয়ার্ডটা বলে নেই। আই থিঙ্ক আমার এটা অডিয়েন্সকে জানানো উচিত যে তানিন জাহিদ ঢাকা ইউনিভার্সিটি ডেভেলপমেন্ট স্টাডিজ থেকে গ্র্যাজুয়েশন করে এখন ইলিনয়েস রয়েছে, আমেরিকার ইলিনয়েস স্টেট ইউনিভার্সিটিতে রয়েছে, সেখানে মাস্টার্স করছে। আমাদের ইমিডিয়েট জুনিয়র, আমি 9-10 সেশনে ছিলাম, মিস্টার তানিন জাহিদ 10-11 সেশনে। আমাদের আরেকজন কাছের ছোট ভাই ছিল আমার, বাইজিদ খানের ক্লাসমেট। তো তানিন জাহিদের জন্য শুভকামনা, তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। হোপফুলি সেও তার নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাবে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। যারা দেখছেন আমাদেরকে শোনাচ্ছেন, আমি আসলে চেষ্টা করছি কিছু কাজ করার স্টাডি হাই স্টাডিজ নিয়ে, স্কলারশিপ নিয়ে। সো মোটামুটি আমি অনেকগুলো সেশন আয়োজন করেছি বিভিন্ন স্কলারশিপ নিয়ে এবং অ্যাপ্লিকেশন প্যাকেজ নিয়ে, যে ভাই আজকে বললো যে স্টেটমেন্ট অফ পারপাস খুব ইম্পর্টেন্ট জিনিস। তো আমার একটা সেশন থাকছে স্টেটমেন্ট অফ পারপাস নিয়ে, ইউনিভার্সিটি কিভাবে খুঁজে বের করবেন সেগুলো নিয়ে সেশন করেছি। সো আমি চেষ্টা করছি কমপ্যাক্ট একটা নলেজ দেওয়ার জন্য স্কলারশিপ এবং অ্যাপ্লিকেশন নিয়ে, যে অনেক মানুষ যে বাইরে পড়াশোনা করতে আসুক। কারণ মাহাদির একটু আগে বলছিল যে কত সুন্দর এক্সপিরিয়েন্স, বা আসলে একটা ডোর ওপেন হয়ে যায় আর কি। আর আমি ফোকাস করছি সোশ্যাল সায়েন্স, আর্টস এবং বিজনেসও, যারা নন স্টেম বলে, কারণ সায়েন্সে অনেক স্কলারশিপ এই জায়গায় একটু কম। তো আমি চেষ্টা করছি এই জায়গাটা একটু ক্যাচ করার। ইভেন ন্যাশনাল ইউনিভার্সিটি নিয়ে আমি চিন্তা করে একটা সেশন করেছি। আমি চিন্তা করছি মাদ্রাসা স্টুডেন্টদের হায়ার স্টাডিজ নিয়ে একটা কিছু করার। মাহাদি ভাই, আপনি হয়তো আমাকে একটু হেল্প করতে পারবেন এই জায়গায়, যে আসলে সুযোগ কেমন, কারণ আমার মনে হয় যে আসলে কেউ পিছনে পড়ে থাকার কোনো সুযোগ নেই, বরং এখন দুনিয়াটা। আমার মনে হয় আমি এই বিষয়টা নিয়েও আশা করছি আই ক্যান হেল্প। আমার যেটা হচ্ছে, আমি অনার্স শেষ করার যখন আমি 8th সেমিস্টারে পড়ছি, তখন থেকে আমার চিন্তা হচ্ছে মাস্টার্স আমাকে বাইরে করতেই হবে, এবং কোথায় করতে হবে সেটার জন্য খোঁজাখুঁজি শুরু। তখনই খোঁজাখুঁজি শুরু করেছি। আমার এখন আমি বলবো যে আমার একটা বিস্তর ইনফরমেশন এবং নলেজ হয়েছে, যেটা আমি যদি বলি ইউকেতে, ইউরোপিয়ান কান্ট্রিজে, নর্থ আমেরিকাতে, কানাডাতে, এবং আমি কানাডাতেও আমি তখন আবেদন করেছিলাম, শুরু করেছিলাম। আমি ইউকেতেও 3টে ইউনিভার্সিটিতে আমি ফান্ডিং অফার পেয়েছিলাম, ব্রিস্টল ইউনিভার্সিটি, ব্রাইটন ইউনিভার্সিটি এবং ওয়েস্টমিনস্টার। কিন্তু কোনোটাতে আমি 100% পাইনি বলে আমি যাইনি। সর্বোচ্চ ওয়েস্টমিনস্টার আমাকে 60% স্কলারশিপ অফার করেছিল। আমি বলেছি 100% না পেলে আমি আসবো না। তো সৌদি আরব, তারপরে এই রেজিয়ন, প্রত্যেক রেজিয়নেরই ভার্সিটি ওয়েবসাইট, স্কলারশিপের ওয়েবসাইট ঘাটাঘাটি করে একটা ভালো ধারণা হয়েছে যে কোন স্কলারশিপের জন্য কিভাবে আমার খোঁজাখুঁজি করা দরকার, কিভাবে প্রস্তুতি নেওয়া দরকার। আমি বলবো যে নিজে সার্চ করা, খোঁজাখুঁজি করা এবং লেগে থাকা, এর বিকল্প নেই। জানতে হবে ভার্সিটিগুলোতে কিভাবে স্কলারশিপগুলো থাকে।
রাইট, আমরা যে চেষ্টা করছি কিছু বেসিক ইনফরমেশন দেওয়ার, বাকিটা আপনাকে করতে হবে, জাস্ট ধরিয়ে দেওয়া বলা হ্যাঁ। যায় তো, এই হচ্ছে। তো থ্যাংক ইউ সো মাচ ভাই, আমরা শেষ করবো। যারা দেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। অলরাইট। আপনারা দেখেন বলে আমাদের সেশন গুলো এত লাইভলি হয়, আপনারা কমেন্ট করেন বলে আমরা আসলে কমেন্টে রিপ্লাই করতে পারি বা হচ্ছে কোশ্চেন গুলো পাই। তো থ্যাংক ইউ যারা দেখেন এবং আমাদের সাথে থাকবেন। আমার এই ফুল জুনেই অলমোস্ট এভরিডেতে একটা করে লাইভ সেশন আছে। এই টাইপের ভালো ভালো গেস্ট আমাদের সামনে আসবেন এবং কথা বলবেন, নিজেদের এক্সপিরিয়েন্স শেয়ার করবেন। তো আজকের মধ্যে এখানে শেষ করছি। মাহাদি ভাই, থ্যাংক ইউ অ্যাগেন। আবার দেখা হবে ইনশাল্লাহ। থ্যাংকস এ লট জাহিদ, ইনশাআল্লাহ দেখা হবে। ভালো থাকো। শুভরাত্রি।